হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই লাস্ট লেকচারটা দেখছিস এবং খুবই এনজয় করছিস। এবং তোরা এই যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার জার্নিতে তোরাও আছিস। এই যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাব, তার জন্য আমাদের এখন ইন্ট্রোডাকশন দেখতেছি লাস্ট একটা লেকচারে, এবং এই লেকচারে আমরা সেম জিনিস ফলো করব। ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডের জার্নিটাই আমরা ইন্ট্রোডাকশন হিসেবে দেখতেই থাকবো। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা এখন যে যে কথাগুলা ইউজ করতেছি বা যে টার্মগুলা ইউজ করতেছি এই যে ইন্ট্রোডাকশনের ভিতরে, এর পরবর্তীতে কিন্তু এই প্রত্যেকটা টার্ম আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভালো করে একটা করে লেকচারে আমরা আলোচনা করব। এই লেকচারটা আমাদের যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, জাস্ট এখানে হিস্ট্রিটা আমরা দেখতেছি, এর পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো। ওকে, কেউ আবার ভাবিস না যে এটাতেই পড়াশোনা কমপ্লিট হলো। এখানে তো আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমাদের কি পড়াশোনাটা হবে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডের লিঙ্ক আপটা কি সেটা আমরা দেখতেছি। পরবর্তীতে এগুলা নিয়ে সুন্দর সুন্দর আমাদের লেকচার আসবে, যে লেকচারগুলোর মধ্যে আমরা হচ্ছে ফিজিক্সটা জানতে পাবো। এখন তো হিস্ট্রিটা জানতেছি, এখন গল্পটা জানতেছি। তাহলে খুবই মজা যদি পাইতেছিস, তাহলে এখন যদি সুস্থ থাকিস, শরীর থাকে ভালো, মন ভালো থাকে, তাহলে ভালো করে বসে যায়, খাতা পেন নিয়ে ভালো করে বস। ইয়েস, এমন করে শুয়ে পড়িস না। গল্প শুনবি, আমি জানি গল্প শুনতে মজা লাগতেছে, কিন্তু তোরা ভালো করে বসতে লাগবে এবং ভালো করে শুনতে লাগবে। এখন থেকে হ্যাবিট তৈরি করতে লাগবে। চলো তাহলে কোয়ান্টাম মেকানিক্স কেমন করে পড়তে লাগে একবার শিখি। লাস্ট লেকচারটাকে একটু যদি রিক্যাপ করি, লাস্ট লেকচারে আমরা কি দেখছিলাম, যে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে একটা সিঙ্গেল পার্টিকেলকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই বা ওর বিভিন্ন প্রপার্টি জানতে চাই, তাহলে সেই সিঙ্গেল পার্টিকেলটার টাইমের রেসপেক্টে পজিশন লাগে। টাইমের রেসপেক্টে পজিশন পাইলে আমরা নিউটনস লতে ইউজ করে, নিউটনস লর মধ্যে ব্যবহার করে সেইটার সমস্ত ইনফরমেশন বের করে নিতে পারি। আবার যদি সিস্টেম অফ পার্টিকেলস থাকে, তাহলে সেটার ক্ষেত্রে সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে যদি আমরা পজিশন, টাইম অ্যান্ড মোমেন্টাম জানতে পারি, তাহলে ফেজ স্পেস থেকে আমরা সমস্ত কিছু ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্সের যে ইকুয়েশন অফ মোশন ছিল, সেই ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন অ্যান্ড হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ইউজ করে সিস্টেম অফ পার্টিকেলের সমস্ত ইনফরমেশন আমরা বের করে নিতে পারি। এই দুটো আমাদের মেন জিনিস ছিল। এবং পরবর্তীতে আমরা দেখছিলাম যে এই যে নিউটনিয়ান মেকানিক্স এন্ড অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের দ্বারা আমরা পরবর্তীতে অনেক কিছু সলভ করতেছিলাম। তারপরে যেটা কিছু একটু প্রবলেম দেখা গেল, যে লাইটের যে যখন ইলেকট্রিসিটি পড়াশোনা করতেছিলাম, ইলেকট্রিক চার্জ পার্টিকেলের বিভিন্ন ফেনোমেনাগুলোকে নর্মাল নিউটনিয়ান মেকানিক্স বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা এক্সপ্লেন করতে পারছিলাম না। তখন ম্যাক্সওয়েল আসলো, ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন দ্বারা সেগুলোকে সলভ করার চেষ্টা করলো। এর পরবর্তীতে আমরা একদম শান্ত হয়ে গেছিলাম যে এখন সবকিছু পাওয়া গেছি, আমাদের হাতে সমস্ত ইকুয়েশন চলে আসছে, এই ইকুয়েশন গুলো যে কোনো জিনিস আমরা বসাবো এবং ওগুলোর দ্বারা সলভ করব। একদম শোলে মুভির মতো জয় ভীরুর যে গল্প ছিল, সেখানে কি হচ্ছে, জয় গাড়ি চালাচ্ছে, ভীরু পিছনে বসে আছে, চলো চলো চলো, ঠিক আছে, সেই বাইকে করে চলতেছে। আমরাও এমন করে আসি যে আমাদের কাছে নিউটনিয়ান মেকানিক্স আছে, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান আছে এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশন আছে, এগুলো দিয়ে তো সবকিছু হবে। কিন্তু তখনই রাস্তায় আসলে হচ্ছে গব্বর সিং, বাধা দিল। গব্বর সিং এসে কি বাধা দিল, সেটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন এসে বলল যে রেডিয়েশনকে সলভ করে দেখাও ক্লাসিক্যাল থিওরি দ্বারা। তখন রেডিয়েশনকে ক্লাসিক্যাল থিওরি দ্বারা যখন এক্সপ্লেন করার চেষ্টা করলাম, তখন রেডিয়েশনকে কিন্তু ক্লাসিক্যাল থিওরি দ্বারা এক্সপ্লেন করতে পারলাম না। তখন আমাদের নতুন কিছু কনসেপ্ট আসলো এবং ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশনস বের হয়ে আসলো। ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশনসে দেখা গেল, খুব হাই এনার্জিক পার্টিকেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতেছে না, আবার খুবই স্মল পার্টিকেলের ক্ষেত্রেও ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতেছে না। তখন যে রেডিয়েশনের আমি কথাটা বললাম, রেডিয়েশনকে এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতেছে না, তখন আমরা রেডিয়েশনকে এক্সপ্লেন করার জন্য এনার্জিকে নতুন ভাবে দেখতে শিখলাম, যেটা প্ল্যাঙ্কস একটা হাইপোথিসিস দিল, যে বললো এনার্জি গুলাকে আমরা কন্টিনিউয়াস না ধরে এনার্জিকে ডিসক্রিট ধরি। এই যে এনার্জি ডিসক্রিট ধরলাম, অর্থাৎ ছোট ছোট এনার্জির প্যাকেট হিসেবে ধরলাম, যাদের আমরা ফোটন কণা বলি, সেই ফোটনস বা যাদের আমরা কি বলি এনার্জি প্যাকেট, যাদের নাম দিই কোয়ান্টা, এবং কোয়ান্টা থেকে আমাদের নাম আসলো কোয়ান্টাম। এবার এইটুকু আমাদের লাস্ট লেকচার ছিল। এবার লাস্ট লেকচারের আমি একটা বলছিলাম যে লাস্ট লেকচারে আমাদের এপিসোডটা কোথায় শেষ হয়েছিল। আমাদের লাস্ট এপিসোডের যে জিনিসটা শেষ হয়েছিল, যে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে কোনো একটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে পজিশন, টাইমের রেসপেক্টে পজিশন পেলে আমরা সমস্ত ইনফরমেশন পাচ্ছি, এবং আমার অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে পজিশন অ্যান্ড মোমেন্টাম জানা থাকলে আমরা সমস্ত ইনফরমেশন পাচ্ছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন কি কোয়ান্টিটি আছে, যে কোয়ান্টিটিটা জানা থাকলে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাব। এই জিনিসটা আমরা এবার খোঁজার চেষ্টা করব। ওকে,
এবং সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন আমরা খোঁজার চেষ্টা করব কোয়ান্টাম যেমন নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন বা আমাদের হচ্ছে নিউটনস মোশন ল, পরবর্তীতে ল্যাপ্লাস ইকুয়েশন অফ মোশন, এগুলোর দ্বারা সলভ করলে আমরা সমস্ত ইনফরমেশন পাইছিলাম। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন কি এক্সপ্রেশন থাকবে বা কি ইকুয়েশন থাকবে যে ইকুয়েশনটার দ্বারা আমরা সলভ করলে সেই সলিউশন থেকে আমরা সমস্ত ইনফরমেশন পেতে পারি? তো দুইটা আমাদের কোশ্চেন। প্রথম কোশ্চেন, কোয়ান্টাম মেকানিক্সে এমন কি কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটির মধ্যে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত প্রপার্টিজ লুকিয়ে আছে এবং সেই প্রপার্টিজ গুলোকে বের করার জন্য কোন এক্সপ্রেশনটা আমরা ইউজ করব, কোন ইকুয়েশনটা ইউজ করব যেটা থেকে সমস্ত ইনফরমেশন আমরা পেতে পারি। এই দুইটা হচ্ছে আমাদের মেন কোশ্চেন। এই কোশ্চেন দুটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এই কোশ্চেন দুটোর অ্যান্সার দিতে গিয়া একজন সায়েন্টিস্ট আসলো। সায়েন্টিস্ট আসলে যখনই আমাদের ক্লাসিক্যাল থেকে কোয়ান্টাম মেকানিক্সের দিকে অগ্রগতি করতেছি, অর্থাৎ রেডিয়েশন নিয়ে পড়াশোনা করতেছি আমরা, তখনকার দিনে একজন সায়েন্টিস্ট আসলো ডি ব্রগলি। ডি ব্রগলি আসার পর একটা জিনিস বললো যে যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে যাদের আমরা বলি হচ্ছে ম্যাটার ওয়েভ, আর এর ওয়েভ লেন্থ হয় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, where h is the Planck constant and p is the momentum of that particle. ওকে, যে পার্টিকেলটার ম্যাটার পার্টিকেলটা আছে সেই ম্যাটার পার্টিকেলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম যদি পি হয়, প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ হয়, তাহলে ওই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভলেন্থ থাকে যেটার ভ্যালু হয় ল্যামডা। এদের কি বলি আমরা হচ্ছে ম্যাটার ওয়েভ। এটা কে দিল? আমাদের ডি ব্রগলি দিল, তার জন্য এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ বলা হয়। এবার সাধারণ মনেই একটা কোশ্চেন আসবে, হোয়াট ইজ ম্যাটার পার্টিকেল? এর অ্যান্সার একদম সিম্পল। ম্যাটার পার্টিকেল মানে যে সমস্ত পার্টিকেলের মাস আছে তাদেরই আমরা ম্যাটার পার্টিকেল বলি। এবার তোদের মাথায় আসবে যে অনেক বেশিরভাগ পার্টিকেলেরই তো মাস আছে, তাহলে মাস থাকলে সেখান থেকে ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যে কোনো পার্টিকেল, আমার মাস আছে, তোর মাস আছে, তোর মোবাইলের মাস আছে, যে কোনো জিনিস দেখতেছিস, তোর আশেপাশে যেগুলো দেখতেছিস সাধারণত মাসযুক্ত জিনিস দেখতেছিস। এই মাসযুক্ত জিনিস যখন ওর মোমেন্টাম থাকবে, দ্যাট ইজ ও কি করবে, রেস্টে না থেকে ওর মধ্যে ভেলোসিটি আছে, মোমেন্টাম আছে, তার মধ্য থেকে কি হচ্ছে, এমন করে কি হবে, একটা ওয়েভ বের হচ্ছে যাদের আমরা ম্যাটার ওয়েভ বলি। তবে তোদের মাথায় অনেকের কোশ্চেন আসবে, তাহলে ম্যাটার ওয়েভ দেখতে পারি না কেন? এর দেখতে না পাওয়ার কারণ আছে এবং কখন কখন দেখতে পাই সেটাও আমরা ডিটেলসে পড়বো। কারণটা এই যে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ, এটা সম্বন্ধে আমরা ডিটেলসে পরবর্তীতে পড়াশোনা করবো। এখন শুধু এইটুকু গল্পের মধ্যে যাচ্ছে, ইন্ট্রোডাকশনের মধ্যে শুনে রাখ যে যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভলেন্থ থাকে যাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ বলি বা ম্যাটার ওয়েভলেন্থ বলি, সেটা হচ্ছে ওয়েভলেন্থ এইচ বাই পি হয়, যেখানে পি হচ্ছে ওই ম্যাটার পার্টিকেলটার বা মাসযুক্ত পার্টিকেলটার মোমেন্টাম। ক্লিয়ার? এতটুকু আমরা জানলাম। এবার আমি এই যে মেন দুটো কোশ্চেন ছিল, সেই কোশ্চেন দুটা সলভ করার আগে বা উত্তর দেওয়ার আগে আমি কি করতেছি, একটা গল্প শোনাচ্ছি। গল্প শোনার জন্য রেডি? ভালো করে বস, ভালো করে বস, আমি তাহলেই গল্প বলবো। এমন করে টুকুর টুকুর করে কি দেখতেছিস, মজা পাচ্ছিস? ঠিক আছে, কিন্তু ভালো করে বসতে লাগবে। গল্প শোনাবো, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প শোনাবো। সেটা কিসের গল্প বলতো? ওকে, শুনবি না? না শুনলেও শোনাবো। ওকে, কারণ গল্প ইম্পর্টেন্ট, আমাদের এখানে গল্পই চলতেছে। গল্পটা কি বলতো? আমাদের এই ইউনিভার্স ক্রিয়েশনের গল্প। চল একটু একদম পুরো ইউনিভার্স ক্রিয়েশনের গল্প করি, তোরা আমরা দুইজন মিলেই ভালো করে আমরা গল্পটা করি। চল মজাদার উপায়ে শোন গল্পটা। ইউনিভার্স ক্রিয়েশন সম্বন্ধে আমাদের নানা সায়েন্টিস্টের নানা মতবাদ, যে কতজন সায়েন্টিস্ট যে কতভাবে এক্সপ্লেনেশন দিছে, এর কোনো অ্যাকুরেট অ্যান্সার নাই যে এইভাবে ইউনিভার্স সৃষ্টি হয়েছে, ওটার কোনো এক্সপ্লেনেশন নাই। অনেক সায়েন্টিস্ট অনেকভাবে এক্সপ্লেনেশন করার চেষ্টা করছে। তার মধ্যে একজন সায়েন্টিস্ট বা একটা হচ্ছে আমাদের একটা সময় একটা হচ্ছে এক্সপ্লেনেশন ছিল, তাকে বলি স্টেডি স্টেট। ওকে, স্টেডি স্টেট প্রিন্সিপাল। আমি একবার বলে দিই, একটা সময় একটা এক্সপ্লেনেশন ছিল স্টেডি স্টেট প্রিন্সিপাল। আবার বলতেছি, অনেক সায়েন্টিস্ট অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে, তার মধ্যে একটা কনসেপ্ট কি ছিল, স্টেডি স্টেট প্রিন্সিপাল। এই স্টেডি স্টেট প্রিন্সিপালটা, স্টেডি স্টেট মানে কি, যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না, তাদের স্টেডি স্টেট বলি। এই স্টেডি স্টেট প্রিন্সিপাল বলতো যে আমাদের যে ইউনিভার্স আছে, এই ইউনিভার্সের আগে যেমন ছিল এখন তেমনই আছে, পরবর্তীতেও তেমনই থাকবে। যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। বাট এটা বাস্তবে হয় না। তো এই প্রিন্সিপালটা, স্টেডি স্টেট প্রিন্সিপালটা ফলস প্রুফ হচ্ছে। কেমন করে ফলস প্রুফ হচ্ছে সেটার গল্পতেই আমি আসতেছি। তুই সাধারণত তোদের জীবনেই দেখ না, তোরা যখন প্রেম করা শুরু করিস, বাবু খান্না খাইছো, বাবু সোনা তুমি খুবই সুন্দর, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকো, বাবু তোমার জন্য এটা আছে, বাবু 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 কত কি বাবু শোনো হয়, ঠিক আছে, বাবু তোমার মতো কেউ হয় না, তুমি আমার জন্য শ্রেষ্ঠ, আমি তোমার জন্য শ্রেষ্ঠ, আমরা দুইজন মিলে এই করবো ও করবো, কত স্বপ্ন। তারপরে কিছুদিন পরে বাবু সোনা দুইজনের দিকে আলাদা আলাদা হয়ে যায়।
যেমন থাকে অমন পরবর্তীতে থাকে না। ঠিক তেমনি ইউনিভার্সও প্রথমে যেমন ছিল এখন অমন নাই, পরবর্তীতেও অমন থাকবে না। তার জন্য স্টেডি স্টেট প্রিন্সিপাল তো তোদের জীবনেই খাটে না, ইউনিভার্সে কই খাটবে? বা উল্টা পাশ থেকে ভাব, ইউনিভার্সেই খাটে না, তোদের জীবনে কি খাটবে? তার জন্য তোদের বাবুসোনা যারা যারা আছিস তোরা বাবুসোনা প্রথম দিন যেগুলা যেগুলা বলতেছিস তোরা না, বাবু খানা খাইছো, ধীরে 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 বাবু খানা খাইতে থাকে, খানা খাইতে থাকে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ওকে, অমন করে চলে যাবে, সবাই চেঞ্জ হয়। ওকে, এটাই হচ্ছে বাস্তব জিনিস। এবার শোন, তো স্টেডি স্টেট প্রিন্সিপালের সম্বন্ধে যেটা বলতেছিলাম, স্টেডি স্টেট প্রিন্সিপাল এটা কিন্তু সত্য না। এটাকে আমরা একবার বোঝার চেষ্টা করবো যে কেন সত্য না। তার আগে তোদের সঙ্গে আর একটা এক্সপ্লেনেশন দিই, যে আমি কি বললাম বিভিন্ন এক্সপ্লেনেশন ছিল, তার মধ্যে একটা হচ্ছে স্টেডি স্টেট প্রিন্সিপাল আর একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। একটা এক্সপ্লেনেশন কি ছিল? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি কি ছিল? ইউনিভার্স ক্রিয়েশন সম্বন্ধে বিগ ব্যাং থিওরি এমন করে বলতেছিল যে এই ইউনিভার্স একটা এক্সপ্লোশন থেকে তৈরি হয়েছে। এই এক্সপ্লোশনটা কেমন করে কেমন করে হয়েছিল বা কি এক্সপ্লোশন হয়েছিল সেটা সম্বন্ধে আমাদের এখনো অবধি কোনো আইডিয়া নেই। আমরা যারা যারা বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করি, বা যে বিগ ব্যাং থিওরিটাই অনেক একটা প্রচলিত থিওরি, যেটা হচ্ছে অনেক সায়েন্টিস্ট এটাই সেম মত প্রকাশ করে, বলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে হইতে পারে। সেই বিগ ব্যাং থিওরির যে এক্সপ্লোশনটা হয়েছিল, সেই এক্সপ্লোশনটা কি এক্সপ্লোশন ছিল সেটা সম্বন্ধে আমাদের ধারণা নাই। কিন্তু সেই এক্সপ্লোশনটা হওয়ার পর ইউনিভার্সে কি কি হচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের কিছু সমস্ত ইনফরমেশন আছে। তবে মনে রাখিস, এক্সপ্লোশন আগে কি হচ্ছে সেই ইনফরমেশন নাই, বা কেমন করে হচ্ছে সেই ইনফরমেশন নাই, কিন্তু হওয়ার পর আমাদের ইউনিভার্স কেমন করে ক্রিয়েট হচ্ছে সেই ইনফরমেশন গুলো আমাদের আছে। যেমন তোরা দেখিস, আমার একজন ফেভারিট নায়ক ছিল সুশান্ত সিং রাজপুত, এটা আশা করি সবাই চিনিস। তো আমার খুবই ফেভারিট নায়ক ছিল একজন। ওকে, টাইপোসে সিনেমা, কত সিনেমা দেখছি ভালো ভালো। ওকে, তো সুশান্ত সিং রাজপুতের তুই ভাব ওনার কিভাবে এত বড় একজন হিরোর কিভাবে সুইসাইড করলো না কিভাবে মারা গেল কোনো ঠিকঠাক ইনফরমেশন নাই। ওকে, না মেরেই ফেললো না কি আছে, তো কিসের জন্য সুইসাইড করলো সেটা কোনো ইনফরমেশন নাই। কিন্তু সুইসাইড হওয়ার পর যত নাটক, সেগুলো আমরা সবকিছুই সেগুলোর ইনফরমেশন আছে। টিভি চ্যানেলস কি দেখাছিল, রিয়া সেন কি হইতেছিল, কে কোন বন্ধু টাকা মারতেছিল, ঠিক আছে, কে কে পলিটিক্স কে কি খেলতেছিল, সমস্ত ইনফরমেশন পরের ইনফরমেশন ছিল। কিন্তু কিসের জন্য সুইসাইড করলো এখন অব্দি আমাদের কাছে এর কোনো এক্সপ্লেনেশন পাইলাম না আমরা। ওকে, তো এমনই জিনিস বিগ ব্যাং থিওরি আমাদের ইউনিভার্স ক্রিয়েশনের সময় কি কি এক্সপ্লোশন হচ্ছে সেটা থিওরি নাই, সেটা জানি না, বাট এক্সপ্লোশন পরে কি কি জিনিসগুলো ঘটতে সেগুলোর সম্বন্ধে আমাদের সমস্ত ইনফরমেশন আছে। এই যে বিগ ব্যাং থিওরি যদি দেখি আমরা, বিগ ব্যাং থিওরি তারপরে বলে এক্সপ্লোশন হলো, ওই এক্সপ্লোশন থেকে ধীরে 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 এনার্জি রেডিয়েট হইতে 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 আমাদের হচ্ছে আজকের ইউনিভার্স তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা নিয়ে ডিটেলসে আরেকটু পরে বলতেছি। তারপর ছোটবেলায় আর একটা তোরা পড়ছিস, সেটা জিওগ্রাফিতে ছোটবেলায় কি পড়ছিস? জিওগ্রাফিতে ছোটবেলায় তোরা এমন করে পড়ছিস যে আমাদের যে পুরা ইউনিভার্স ছিল, পুরা ইউনিভার্সটা পুরো একটা আগ্নেয় পিণ্ড। ঠিক আছে, জিওগ্রাফিতে পড়ছিস না, পুরো আগুনের গোলা আমাদের পৃথিবী। প্রথমে আগুনের গোলা ছিল, কারণ একটা এক্সপ্লোশন হয়েছিল, যেটাকে বিগ ব্যাং এক্সপ্লোশন বললাম। যেটা এক্সপ্লোশন হচ্ছে, এক্সপ্লোশন হয় আগুনে আগুন আগুনে আগুন, তারপর সেই আগুনগুলা ধীরে 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 রেডিয়েট হইতেছিল, রেডিয়েট হয়ে হয়ে ঠান্ডা হইতেছিল, ঠান্ডা হয়ে হয়ে আজকের ইউনিভার্স তৈরি হয়েছে। কেমন করে তৈরি হয়েছে এটা একবার বোঝার চেষ্টা করি। দেখ, এই যে এক্সপ্লোশনটা যদি দেখি, এক্সপ্লোশনের পরবর্তীতে কি হচ্ছে, পুরো পৃথিবী হচ্ছে আগুনময় হয়েছে। অর্থাৎ শুধুমাত্র কি হচ্ছে, এনার্জি আছে, রেডিয়েশন। এনার্জি কি প্রকারে আছে? রেডিয়েশন আকারে আছে। এবার রেডিয়েশন কি জিনিস কোশ্চেন আসবে। রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? ফোটন কণা। ফোটন কণা মানে কি? এনার্জির প্যাকেট। অর্থাৎ আমাদের পুরা যে পৃথিবী ছিল আগে, খালি পৃথিবী না, পুরা যে ইউনিভার্স ছিল, সেই ইউনিভার্সটা প্রথমে কি ছিল? এনার্জি, একদম এনার্জিতে ভর্তি ছিল। এবার এনার্জি ধীরে 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 কনভার্ট হয় মাসে, কনভার্সন শুরু হলো। কেমন করে? আমাদের আইনস্টাইন স্যার বলছিল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, দ্যাট ইজ এনার্জি মাসে কনভার্ট হয় এবং মাস এনার্জিতে কনভার্ট হয়। সো আমাদের ইউনিভার্স প্রথমে কি ছিল? পুরা হচ্ছে আগুনই পিণ্ডি ছিল, দ্যাট ইজ রেডিয়েশন ছিল, দ্যাট ইজ এনার্জি দিয়ে ভরা ছিল, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট ইজ ফোটন কণা দ্বারা ভরা ছিল। এই যে ফোটন বা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে গামা ফোটন বলি আমরা, সেটা এনার্জি রূপে ছিল। এবং পরবর্তীতে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার যেমন এক্সপ্রেশনটা বলে আমাদের, এনার্জি মাসে কনভার্ট হতে পারে বা মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, ঠিক তেমনই আমাদের এই পুরো ইউনিভার্স যখন এনার্জি ভর্তি ছিল, তারপরে ধীরে 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 ইউনিভার্স কি হওয়া শুরু করলো? হচ্ছে মাসে কনভার্ট হওয়া শুরু করলো। তারপরে এমন মাসি মাসি অবজেক্ট তৈরি হলো। এই মাসে কনভার্সন জিনিসটা অনেকের মাথায় ঢোকে না, যে এনার্জি কিভাবে মাসে কনভার্ট হয়ে পারে।
এর জন্য তোদের দুইটা বিক্রিয়া জানতে লাগবে, রিয়াকশন, একটা পেয়ার এলিমিনেশন আর হচ্ছে পেয়ার প্রোডাকশন, যেটাকে আমরা বলি নাথিং টু সামথিং বা সামথিং টু নাথিং রিয়াকশন। মানে কি ছিল, সিম্পল জিনিস, দুইটা তোর কাছে গামা ফোটন আছে, একটা গামা ফোটন নিলাম আর একটা গামা ফোটন নিলাম। গামা ফোটন মানে এটাও এনার্জি এটাও এনার্জি, এদের কোনো মাস নাই, মানে নাথিং, এদের কোনো মাসই নেই, এক্সিস্ট মানে এখানে কোনো স্পেসে জায়গায় দখল করতেছে না। ওকে, মাসিন জিনিস, জাস্ট এনার্জি। দুইটা গামা ফোটনকে যখন আমরা কি করি রিয়াকশন করাই, তখন একটা ইলেকট্রন তৈরি হয় আর একটা পজিট্রন তৈরি হয়। অর্থাৎ দুইটা এনার্জি থেকে কিসে কনভার্ট হলো, মাসে কনভার্ট হলো। এই ইলেকট্রনেরও মাস আছে, পজিট্রনেরও মাস আছে। সো এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, এনার্জি কনভার্ট টু মাস। ওকে, এটাই হচ্ছে পড়াশোনা করছিস, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। অর্থাৎ মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে আর এনার্জি মাসে কনভার্ট হচ্ছে। সুন্দর জিনিস। তো আমাদের যে ইউনিভার্স ছিল, এই ইউনিভার্সে আগে সমস্ত খালি এনার্জি ছিল, তারপরে ধীরে ধীরে রিয়াকশন শুরু হলো, রেডিয়েশন শুরু হলো, এবার ধীরে 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 রেডিয়েট হইতে 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 আমাদের কি হচ্ছে, এনার্জি থেকে মাসে কনভার্সন হইতেছে। কেমন করে এনার্জি থেকে মাসে কনভার্সন হইতেছে, আর এটাকেই বলা হয়, এটাকে বলা হয় নাথিং। নাথিং কিসের জন্য বলতো, নাথিং মানে ইউনিভার্সে কোনো জায়গায় নেই ওরা, মাসেই নেই। মাস কি করে, কোনো একটা স্পেস দখল করে, এটা স্পেস দখলই করেনি, তার জন্য এটা বললো নাথিং। এটার মাস আছে, এই জন্য ওদের কি বলা হয়, সামথিং, এই জন্য এটা বলা হয় নাথিং টু সামথিং রিয়াকশন। ওকে, পেয়ার প্রোডাকশন আর পেয়ার এনিহিলেশন আলাদা আলাদা। ওকে, ওগুলা পড়ছিস আশা করি। এবার দেখ, তাহলে ফোটন এনার্জি কি করতেছে, ধীরে ধীরে রেডিয়েট করে এই ইলেকট্রন প্রোটন এখানে তৈরি করলো যেমন। ওকে, এমন করে ইলেকট্রন প্রোটন পজিট্রন। ওকে, এবার দেখ এখান থেকে মাসে মাসে কনভার্ট হচ্ছে। এবার আমরা কি জানি, প্রোটন ইলেকট্রন, ঠিক আছে, প্রোটন ইলেকট্রন যোগ হয় নিউটন তৈরি করলো, নিউটন প্রোটন যোগ হয় ডিউট্রন তৈরি করলো, ডিউট্রন থেকে হাইড্রোজেন তৈরি হলো, হাইড্রোজেন থেকে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এমন করে ধীরে 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 বিভিন্ন আমাদের মৌলগুলা তৈরি হইতেছে। ওকে, মাসি অবজেক্টগুলো আসতেছে। এবার এই যে যখন রিয়াকশনটা ঘটতেছিল, এই রিয়াকশনের সব থেকে যেটা রেট বেশি ছিল, সেটা সিলিকা তৈরির রেট, ঠিক আছে, সিলিকন তৈরির রেট সব থেকে বেশি ছিল। এবং সিলিকন তৈরি হলো, প্রচুর রেটে সিলিকন তৈরি হইতেছিল, কারণটা আমাদের এনার্জি থেকে মাসে কনভার্ট হচ্ছিল, তো মাসে কনভার্সনের সব থেকে বেশি রেট ছিল হচ্ছে সিলিকনের। এবার সিলিকন তৈরির ক্ষেত্রে সিলিকন থেকে ধীরে ধীরে কি হইলো হচ্ছে সিলিকা তৈরি হলো, সিলিকা যেটাকে আমরা আজকে বলি হচ্ছে মাটি রূপে গণ্য করি, ঠিক আছে। তাহলে মাটি তৈরি হলো, মনে রাখি সেই যে মাটি বা সিলিকা, এই সিলিকা জিনিসটাই কিন্তু কিন্তু আমাদের কাছে এটা প্রচুর হারে তৈরি হয়। এই জন্য আজকের দিনে তোরা যদি একটা জিনিস লক্ষ্য করিস, আমি কিসের জন্য কথাটা বললাম বলতো, এটা তোদের সামনে আমি প্রুফ করে দিই যে সব থেকে বেশি সিলিকা কেমন করে তৈরি হয়েছে। যদি আমরা এই জিনিসটাকে ধরি যে প্রথমে ইউনিভার্স কি ছিল, একটা হচ্ছে আগ্নেয় পিণ্ড, আর পুরো হচ্ছে এনার্জিতে ভর্তি ছিল, রেডিয়েশনে ভর্তি ছিল, তারপরে রেডিয়েশন ধীরে ধীরে মাসে কনভার্ট হচ্ছে। এবার মাসে কনভার্ট হয়ে আমাদের কাছে তো হাইড্রোজেন থেকে শুরু করে সবকিছুর মাস আছে, তাহলে এগুলো কি হচ্ছে, মাসে কনভার্ট হইতেছে। মাসে কনভার্ট থেকে হওয়ার সময় সব থেকে বেশি রেটে হচ্ছে সিলিকন কনভার্ট হচ্ছিল, এবং পরবর্তীতে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সিলিকা তৈরি করলো, অর্থাৎ মাটি তৈরি করলো। মাটির রিয়াকশন রেট এত বেশি ছিল যে পুরো ইউনিভার্সে বিভিন্ন মাসি মাসি অবজেক্ট তৈরি হয়েছে। পৃথিবী এত বড় একটা অবজেক্ট, তাকে চাঁদ, মঙ্গল, সূর্য, নক্ষত্র, এগুলো কি হয়েছে, পুরো মাসি মাসি এমন কিছু অবজেক্ট তৈরি হয়েছে। এই জন্য এখনকার দিনে যখন আমরা রিসার্চ করতে যাই কোনো আলাদা কোনো গ্রহে, তোরা জানিস যে আমরা মার্সে যাচ্ছি, ওকে, মুনে যাইতেছি, সূর্যের আশেপাশে যাইতেছি, আমরা কোথাও গিয়ে কি মাটির খোঁজ করি? তোরা বলতো, যে তোরা কোনোদিন শুনছিস আজকে নাসা আজকে একটা গ্রহের মধ্যে হচ্ছে ইয়া পাঠাইলো, রকেট পাঠাইলো, স্যাটেলাইট পাঠাইলো মাটির খোঁজ করতে? কোনোদিন শুনিস তোরা? শুনিস না। বা ইসরো পাঠাইছে, শুনিস কোনোদিন ইসরো মাটির খোঁজ করতে পাঠাইছে? শুনিস না। কারণটা এইটা যে কনভার্সন হচ্ছে সিলিকে এত স্পিডে বা এত বেশি রেটে কনভার্সন হচ্ছিল যে আমরা জানি যে গ্রহতেই যাইতেছে ওইখানে অলরেডি সিলিকা বা মাটি এক্সিস্ট করতেছে, মাটির দরকার নাই। ওইখানে আমাদের বিভিন্ন আলাদা জিনিসগুলা, আলাদা বিভিন্ন গ্যাস, হালকা গ্যাস যেগুলা হাইড্রোজেন, অক্সিজেন, নিউট্রোজেন, জল তৈরির জন্য যেগুলা যেগুলা দরকার, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপর এগুলা জিনিস আছে কি নাই এগুলার খোঁজ করতে যাই আমরা। প্রাণের অস্তিত্ব আছে কি নাই, দ্যাট ইজ জলের অস্তিত্ব আছে কি নাই, এগুলার খোঁজ করতে যাই। মাটির খোঁজ করতে কোনোদিনও রিসার্চ করতে এখন বাইরের গ্রহতে যাইতেছি না, কারণটা আমরা জানি যে এত হারে তৈরি হয়েছে ওইখানে আগে থেকে কি আছে, বড় বড় গ্রহ মাটি দিয়েই তৈরি হয়ে আছে, সিলিকা দিয়েই তৈরি আছে। হ্যাঁ, কোথাকার মাটি শক্ত হবে, কোথাকার নরম হবে, কোথাকার ধুলা হবে, বিভিন্ন টাইপের হইতে পারে, বাট ওভারঅল হচ্ছে সিলিকা তো আছে। ওকে, সো এটি একটা হচ্ছে এক্সপ্লেনেশন গেল। তো এবার আসি হচ্ছে ইউনিভার্স। তো প্রথমে ইউনিভার্স কি ছিল, ফার্স্টে এনার্জি ডোমিনেটেড, এখনকার ইউনিভার্স কি হচ্ছে, মাস ডোমিনেটেড। ওকে, তাহলে
ফার্স্টে হচ্ছে এনার্জি ডোমিনেটেড ছিল, এনার্জি ডোমিনেটেড, আর এখন হচ্ছে মাস ডোমিনেটেড। ধীরে ধীরে এনার্জি ডোমিনেটেড থেকে মাস ডোমিনেটেড ইয়া হলো। এবার শোন, তোরা যে গল্পটা শুনলি এনার্জি ডোমিনেটেড থেকে মাস ডোমিনেটে হসলো, এরপরে আমি তোদের একটু ওই পুরানা প্রিন্সিপালটায় অর্থাৎ স্টেডি স্টেট প্রিন্সিপালটায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। স্টেডি স্টেট প্রিন্সিপাল কি বলছিল, যে ইউনিভার্স যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। এবার শোন, যে ধীরে ধীরে এনার্জি যদি মাসে কনভার্ট হয়, এনার্জি যদি এমন মাসে মাসে কনভার্ট হয়, তাহলে কি এটাকে ফলো করবে? একবার অ্যানালাইসিস করি তো আমরা। সাপোজ তোর কাছে কিছু মার্বেল আছে, ওকে, কিছু মাসি মার্বেল আছে। এবার এই যে মার্বেল গুলা তুই কি কর, ধরে নে ইউনিভার্স হিসেবে একটা বেলুন কল্পনা কর, সেই বেলুনের ভিতরে মাসি মার্বেল গুলা প্রবেশ করাইতে থাক। এবার মার্বেল প্রবেশ করাইতে থাকলে ধীরে 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 বেলুনটা কি করতে থাকবে, ফুলতে থাকবে না? যত বেশি মার্বেল প্রবেশ করাবি অতটা বেলুনটা ফুলবে। অর্থাৎ আমাদের ইউনিভার্সে এনার্জি থেকে ধীরে 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 মাসে কনভার্ট যখন হচ্ছিল, E=mc², সেই ফর্মুলা অনুযায়ী মাসে যখন কনভার্ট হচ্ছিল, মাসে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিভার্স কি হইতেছিল, এক্সপ্যান্ড করতেছিল। যেমন বেলুনের ভিতরে মার্বেল দিলে সেই মার্বেলের জন্য বেলুনটা ফুলতেছিল, ঠিক তেমনি আমাদের ইউনিভার্সে এনার্জির জায়গায় যখন বড় বড় গ্রহ নক্ষত্র এগুলা তৈরি হইতেছিল, মাসি অবজেক্ট গুলো তৈরি হইতেছিল, তখন ইউনিভার্স কি হইতেছিল, ধীরে ধীরে এক্সপ্যান্ড করতেছিল। তাহলে ইউনিভার্স আগে যেমন ছিল তারপরে এখন আর তেমন নাই, ওকে, তারপরেও তেমন থাকবে না। অর্থাৎ স্টেডি স্টেট প্রিন্সিপাল কি হলো, ভুল প্রমাণ হলো। আর আমাদের যে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, যেমন বেলুন বললাম এক্সপ্যান্ড করতেছে, আমাদের ইউনিভার্সও তেমন যে এক্সপ্যান্ড করতেছে, এটা অলরেডি আমরা প্র্যাকটিক্যালি জানতে পাইছি। যেটা আমরা কোথায় পড়ছি, রেড শিফট। তোরা যারা যারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছিস, তোরা ওইখানে জানিস আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে রেড শিফট। তাহলে রেড শিফট থেকে আমরা অলরেডি জানতে পারছি যে পৃথিবী ধীরে ধীরে রেড শিফটের দিকে যাচ্ছে। অর্থাৎ পৃথিবী শুধু না, সরি, পুরো ইউনিভার্স রেড শিফটের দিকে যাচ্ছে। অর্থাৎ ইউনিভার্স কি করতেছে, ধীরে ধীরে এক্সপ্যান্ড হইতেছে। সো আমাদের স্টেডি স্টেট প্রিন্সিপাল গিয়া, ওকে। আর আসলো কি হচ্ছে, মজাদার জিনিস আসলো হচ্ছে আমাদের পৃথিবী বারবার বলতেছে খালি, ইউনিভার্স কি করতেছে, ইউনিভার্স রেড শিফট হইতেছে, অর্থাৎ পুরো ইউনিভার্স ধীরে ধীরে এক্সপ্যান্ড হইতেছে। তো এই জিনিসটার প্রতি তো আমাদের অনেক এক্সপ্লেনেশন কারেক্টের দিকে যাইতেছে। ওই জন্য বিগ ব্যাং থিওরিকে না আমরা হচ্ছে অনেকে পৃথিবী ইউনিভার্স সৃষ্টির কারণ হিসেবেই ধরি। আমি ইউনিভার্সের জায়গায় বারবার পৃথিবী কেন বলতেছি জানি না, বাট সরি, ওকে, পুরো ইউনিভার্সের গল্পই বলতেছি আজকে। ইউনিভার্স ক্রিয়েশন সম্বন্ধেই তো গল্প শোনাচ্ছি না তোদের? গল্পটা ভালো লাগতেছে না? এমন করে ফিজিক্স পড়ছিস, এমন গল্পের আকারে আকারে সব ফিজিক্স শিখবো, ওকে? তোরা খালি কিছুক্ষণ থাক, গল্পের আকারে আকারে দেখবি সব শিখে যাবি। এটাই মজাদার জিনিস, আমি তোদের না কোনোদিন বোরিং হইতে দেবো না। আর ফিজিক্স শেখা মানে এমন খালি নাম্বার তোলা না, নাম্বার তো এমনি পাওয়া যাবো আমরা, ইন্টারেস্টিং ভাবে পড়ি, একবার শিখে নিই, তারপরে দেখবি না জীবনে সুখ আসলে তারপরে নাম্বার কই থেকে, নাম্বার কি জিনিস, নাম্বার তো আসতেই থাকবে, ওকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে। সো এখন অবধি যতটুকু বলছি তোরা সবাই আশা করি বুঝতে পারছিস। সো আমরা দেখলাম বিগ ব্যাং থিওরিও যেমন বলতেছে যে পৃথিবী এক্সপ্যান্ড হচ্ছে, বেলুনের এক্সাম্পল হিসেবে যেটা দিয়ে তোদের অ্যানালজি দিয়ে বোঝাইলাম, ঠিক তেমনই রেড শিফটও বলে যে পৃথিবী এক্সপ্যান্ড হচ্ছে। অর্থাৎ দুটো আমাদের কি হচ্ছে, মিলে যাইতেছে অনেকটাই। সো পৃথিবী ইউনিভার্স ক্রিয়েশন রিলেটেড যে স্টেডি স্টেট প্রিন্সিপাল ছিল সেটা তো ফলস প্রমাণ হলো। এবার আসি আমাদের আর একটা কোশ্চেনে, যে কোশ্চেনটা আমি তোদের একটু আগে প্রথমে ছেড়ে দিছিলাম। কোশ্চেনটা কি ছিল, যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে আমাদের ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। আমি এই গল্পটা কিসের জন্য বললাম মাঝখানে বলতো? তোদের আমি কি বলছিলাম, যে ডিবগলি কি বলতেছিল, ডিবগলি বলতেছিল যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে, সেই ওয়েভটার নাম ডিবগলি ওয়েভলেন্থ বা ম্যাটার ওয়েভলেন্থ, দিলাম ডাইকল তো S/P। এবার ম্যাটার পার্টিকেলটা কি এটা তো বুঝতে লাগবে না, এবার ম্যাটার পার্টিকেলটা আসলো কেমন করে এটাও তো বুঝতে লাগবে না। তার জন্য তোদের ইউনিভার্সের ক্রিয়েশনের গল্প বললাম। অর্থাৎ এনার্জি থেকে কিভাবে ইউনিভার্স, যেটা এনার্জি ডোমিনেটেড ইউনিভার্স ছিল, সেটা থেকে ধীরে 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 কেমন করে আমরা ম্যাটারে কনভার্ট হলাম, সেটা আমি তোদের শেখালাম। এবার ম্যাটারে যখন কনভার্ট হলো, এই যে ডিবগলি ওয়েভলেন্থ যেটা আমাদের, তাহলে ম্যাটার আছে। এবার ম্যাটারের যদি মোমেন্টাম থাকে তাহলে ওইটার সঙ্গে কি থাকবে, হচ্ছে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড থাকবে। এবার এটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। এবার দেখ, যে কোনো ম্যাটারের সঙ্গে
একটা ওয়েভ থাকে, যেটাকে আমরা কি বললাম হচ্ছে ম্যাটার ওয়েভলেন্থ। এই কথাটা একদম ঠিক না, কারণটা এটার একটু হচ্ছে ট্রিক আছে। কেমন ট্রিক একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখি যে একটা ধরে নে এই এই যে মার্কারটা আছে, মার্কারটা এমন করে মুভ করতেছে, তাহলে ম্যাটার পার্টিকেল, তাহলে ম্যাটার পার্টিকেল যদি মুভ করতেছে যখন এমন করে ম্যাটার পার্টিকেল এমন করে টিক 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 ম্যাটার পার্টিকেল যাইতেছে। এই ম্যাটার পার্টিকেলটা যাওয়ার জন্য কি হইতেছে, এটার মধ্যে মোমেন্টাম আছে, এটার সঙ্গে ওয়েভটা বের হইতেছে। এবার দেখি এইখান থেকে একটা ওয়েভ শুধু বের হয় না, এইখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটির আলাদা 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 অনেকগুলো ওয়েভ বের হয়। অর্থাৎ একটা ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড শুধুমাত্র একটা ওয়েভ থাকে না, ওয়েভস প্যাকেট অ্যাসোসিয়েটেড থাকে, অর্থাৎ গ্রুপ অফ ওয়েভস থাকে। একটা যে কোনো ম্যাটার অবজেক্টের সঙ্গে ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রুপ অফ ওয়েভস থাকে, যাদের আমরা কি বলি ওয়েভ প্যাকেট। অর্থাৎ যে কোনো একটা ম্যাটারের সঙ্গে শুধুমাত্র একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে না, একটা ওয়েভ বললে ভুল বলতেছি, একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, যে গ্রুপ অফ ওয়েভসকে একসঙ্গে আমরা বলি হচ্ছে ওয়েভ প্যাকেট। ওকে, ক্লিয়ার আছে? অর্থাৎ যদি আমরা একটা ম্যাটার পার্টিকেল নেই, সেখান থেকে যে ওয়েভটা বের হইতেছে, ওয়েভটা এমনটাই বের হচ্ছে, না বের হইতেছে। তো এইটা জিনিস হচ্ছে ভুল, একটা বের হয় না, অ্যাকচুয়ালি কি হয় গ্রুপ অফ ওয়েভস। গ্রুপ অফ ওয়েভস মানে কি অনেকগুলো ওয়েভ সুপার ইম্পোস্ট হইতেছে। তোরা যারা যারা ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়াশোনা করছিস, আমি তোদের ডিটেলসে পড়াইছি ওয়েভ অ্যান্ড অপটিক্স। ওয়েভ অ্যান্ড অপটিক্স যারা যারা পড়াশোনা করছিস, তোদের একটা ইন্টারেস্টিং জিনিস জানিস যে যখন 2-3টে ওয়েভ সুপার ইম্পোস্ট হয়, তখন হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল ইউজ করে রেজাল্টেন্ট ওয়েভ পাই। এবং রেজাল্টেন্ট ওয়েভটা কেমন দেয় বলতো, যখন 2-3টে ওয়েভ একসঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, তখন কি রেজাল্টেন্ট ওয়েভটা এমন দেয়। যারা ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়ছিস তারা সবাই জানিস। তাহলে এইখানে কি আছে, এমন গ্রুপ অফ ওয়েভ একসঙ্গে যুক্ত হয়ে এমন একটা নতুন ধরনের একটা তৈরি করে, এটাকে বলি আমরা ওয়েভ প্যাকেটস। এটাকে কি বলি ওয়েভ প্যাকেটস। তাহলে ওয়েভ প্যাকেটস কি আছে, অনেকগুলো ওয়েভ একসঙ্গে সুপার ইম্পোস্ট হয়ে এটা তৈরি করে। ওকে, এটা যদি পজিশনের রেসপেক্টে থেকে এটা হচ্ছে ওয়েভ প্যাকেটস বলা হয়। যারা যারা ওয়েভ অপটিক্স পড়ছিস ওখানে ডিটেলসে আশা করি এটা সবাই তোরা পড়ছিস। ওকে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। এবার এই যে একটা পার্টিকেলের সঙ্গে ওয়েভস প্যাকেট অ্যাসোসিয়েটেড আছে, এই কথাটাকে একটু আমরা ডিকোড করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। একটা পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে মানে কি বলতো? মানে কথার কথা হচ্ছে, এটার মানে যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোদের এমন একটা উদাহরণ দিই যে পার্টিকেল আর ওয়েভ সেম রাস্তা দিয়ে চলতেছে। ওকে, পার্টিকেল আর ওর সঙ্গে অ্যাসোসিয়েট ওয়েভ সেম রাস্তা দিয়ে চলতেছে এবং ওরা দুজন একসঙ্গে হাঁটতেছে। পার্টিকেল যদি 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটে এবং তাহলে কি হচ্ছে ওয়েভটাও 5 মিটার পার সেকেন্ড বেগেই হাঁটতেছে। তাহলে দুইজন যদি সেম বেগে হাঁটে, তাহলে বলতেছি সেই পার্টিকেলটার সঙ্গে সেই ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে। কিন্তু কি হবে যদি দেখি যে পার্টিকেলটা যেমন রাস্তা দিয়ে হাঁটতেছিল তেমনই হাঁটতেছে, হঠাৎ করে ওয়েভসটা একটা বাসের মধ্যে উঠলো, রাস্তা দিয়ে বাস যাইতেছিল, বাসের মধ্যে টুক করে উঠলো এবং পার্টিকেল তো যেমন হাঁটতেছিল অমন হাঁটতেছিল, পার্টিকেলকে সাইডে ওয়েভটা চলে গেল। তাহলে কেমন হয়ে যাবে ব্যাপারটা? তাহলে কি বলবো পার্টিকেলটার সঙ্গে ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে? অ্যান্সার হচ্ছে না। তো এটার ক্ষেত্রেও সেম জিনিস দেখা যায়। একটা যদি ম্যাটার পার্টিকেল থাকে, এখানে যদি একটা ম্যাটার পার্টিকেল থাকে, ম্যাটার পার্টিকেলটার যে ভেলোসিটি, এটার ভেলোসিটি সাপোজ ধরলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এটার ভেলোসিটি কি হয়ে যাবে, সাপোজ হচ্ছে এটা গাড়িতে উঠে লাফানো শুরু করছে, গাড়িতে উঠে দৌড় দেওয়া শুরু করছে, এটার ভেলোসিটি কত হলো, এটা ধরে নিয়ে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তার মানে এইটার সঙ্গে এই যে পার্টিকেলের ভেলোসিটিটা আছে, পার্টিকেলের ঠিক আছে, এই ওয়েভটার যে ভেলোসিটি আছে সেটা অ্যাসোসিয়েটেড থাকলো না। ওকে, কিন্তু আমরা যদি এটাকে একটু এমন করে উদাহরণ হিসেবে ধরি যে এই ওয়েভটার এই যে পার্টিকেলটা ছিল, পার্টিকেলটার ভেলোসিটি যত, ওইটাই যদি ওয়েভটার ভেলোসিটি হয়, তাহলে ওইটাকে কি বলবো ওই পার্টিকেলটার সঙ্গে ওই ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে। আর এই জিনিসটা সত্যি সত্যি দেখা যায়। কেমন করে দেখা যায়? যখন আমরা কি করি হচ্ছে উদাহরণ হিসেবে উদাহরণটাকে একটু চেঞ্জ করে দিই। উদাহরণটা কেমন করে আমি চেঞ্জ করে দিই, আমি সাপোজ ধরলাম তুই একটা নিচেই একটা কি হচ্ছে
পার্টিকেল। এবার পার্টিকেলটা কি করতেছিস তুই, উদাহরণটা দেওয়ার আগে না আমি একটা জিনিস বলে দিই। আমরা কি দেখি যে এই পার্টিকেলটার ভেলোসিটি যদি 5 মিটার পার সেকেন্ড হয় না, এটার ভ্যালু হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, তাহলে কি বলবো এটার সঙ্গে এটা ওয়েভ অ্যাসোসিয়েটেড না, তাই তো? কিন্তু দেখি এটার ভেলোসিটি যেমন পার্টিকেলের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, ঠিক তেমনি এটার ভেলোসিটি কত হচ্ছে, এই যে ওয়েভ অফ প্যাকেটস পেলাম গ্রুপ অফ ওয়েভস, এটারও ভেলোসিটি কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকে হচ্ছে ওয়েভ প্যাকেটস, অর্থাৎ গ্রুপ অফ ওয়েভ, ভেলোসিটি অফ গ্রুপ অফ ওয়েভস। ওকে, ভেলোসিটি অফ ওয়েভ প্যাকেটস। তাহলে কি হয় পুরো জিনিসটা বোঝার চেষ্টা কর। একটা পার্টিকেলের ভেলোসিটি যত থাকে, একটা গ্রুপ অফ ওয়েভ বা ওয়েভ প্যাকেটস এর ভেলোসিটি ততই থাকে। অর্থাৎ কি বলতে পারি, পার্টিকেলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কি আছে হচ্ছে ওয়েভ প্যাকেট অ্যাসোসিয়েটেড আছে, অর্থাৎ গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে, নাকি পার্টিকেলটার সঙ্গে তার একটা ওয়েভ শুধুমাত্র অ্যাসোসিয়েটেড আছে, একটা অ্যাসোসিয়েটেড থাকে না। ওকে, গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। এটার একটা উদাহরণ দেই, সুন্দর জিনিস বুঝতে পারবি, তোদের সুবিধা হবে। আমি ধরতেছি যে তুই একটা কি আসিস পার্টিকেল, ধরতে ইচ্ছা করতেছে না, ধর তুই একটা পার্টিকেল, ছোট্ট কিউট সা। ওকে, একদম তোর স্মাইলটা যেমন করতেছিস না এমন একদম কিউট সা একটা তুই পার্টিকেল। ওকে, তাহলে তুই যদি কিউট সা একটা পার্টিকেল হইস, সেই পার্টিকেলটা তোর কিছু একটা ভেলোসিটি আছে, তুই এবার টুক করে গিয়ে কি করলি, বাসের মধ্যে উঠলি। এবার বাসের মধ্যে ওঠার পর যাওয়া শুরু করছিস। এবার দেখতো বাসের, এবার পুরো বাসটা অনেক বড় একটা বাসের মধ্যে তুই উঠছিস, ওটা যাইতেছিস। এবার বলতো তোর ভেলোসিটি, তুই অ্যাজ এ পার্টিকেল এবং ওই বাসটার ভেলোসিটি, দুইটার ভেলোসিটি সেম হবে কি হবে না? হবে, কারণ তুই তো কোথায় আসিস, ওই বাসটার ভিতরেই আসিস। এইখানে আমরা বাসটাকে রিপ্রেজেন্ট করতেছি কি হচ্ছে ওয়েভ প্যাকেটস দ্বারা, অর্থাৎ গ্রুপ অফ ওয়েভস দ্বারা। আর তুই পার্টিকেলটা আছে, তুই হচ্ছে পার্টিকেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছিস। তাহলে এই পার্টিকেলটা হচ্ছে তুই, আর এই যে এটা হচ্ছে বাস। তাহলে একটা বড় বাসের মধ্যে, তাহলে পুরো জিনিসটা এমন দেখা গেল, তুই একটা বড় বাস আছে, বড় বাসের মধ্যে অনেকগুলো সিট দেওয়া আছে, এমন করে সিট লাগানো আছে, ড্রাইভার যাইতেছে। এবার বাসের মধ্যে তুই এখানে কোথাও বসে আছিস। ওকে, তাহলে তুই যখন বসে আছিস, বসে থাকার পর এখানে যাইতেছে, তাহলে তোর ভেলোসিটি আর হচ্ছে বাসটার ভেলোসিটি সেম। তাহলে বাস ইকুয়াল টু আমাদের মাথায় রাখবি ওয়েভ প্যাকেটস বা গ্রুপ অফ ওয়েভস, আর তুই হচ্ছে পার্টিকেল। তাহলে তোর সঙ্গে একটার কোনো সম্পর্ক নেই। এবার এই জিনিসটা বুঝলাম, অর্থাৎ কি হবে, একটা পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড না থেকে গ্রুপ অফ ওয়েভস অ্যাসোসিয়েটেড থাকে, অর্থাৎ পার্টিকেলটার ভেলোসিটি গ্রুপ অফ ওয়েভস এর যে ভেলোসিটি তার ভেলোসিটি সমান হয়। এবার যদি এটা হয়, এইখানের জন্য একটা না কি আছে বলতো, প্রবলেম অ্যারাইজ করে দেয়। প্রবলেমটা কি নিজেরা বলার চেষ্টা করতো। এই যে কর্তাটা বললাম না, এখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়ে যায়। কি প্রবলেম অ্যারাইজ হয়ে যায়, আমি বললাম বড় একটা বাসের মধ্যে তুই বসে আছিস, ঠিক আছে, বড় একটা বাসের মধ্যে তুই বসে আছিস। এবার যেহেতু বড় বাসটার মধ্যে তুই বসে আছিস, তার মানে তুই কি বসতে পারিস বলতো, এইখানেও বসতে পারিস, এইখানেও বসতে পারিস, এইখানেও বসতে পারিস, এইখানেও বসতে পারিস, অন্য কোথাওতেও বসতে পারিস, যেখানে ইচ্ছে ওইখানে বসতে পারিস। এবার বাইরে থেকে আমরা তো তোকে দেখতে পাইতেছি না, তুই কোথায় বসে আছিস। অর্থাৎ আমি যদি এইখান থেকে তোকে দেখার চেষ্টা করি, এইখানকার থেকে দূরত্ব একটা হবে x1, তুই যদি এইখানে বসে থাকিস তোর দূরত্ব x2 হবে, তুই যদি এইখানে বসে থাকিস তোর দূরত্ব x3 হবে, তুই যদি এইখানে বসে থাকিস কত হবে x4। অর্থাৎ তুই কোথায় বসে আছিস আমরা জানি না বাইরে থেকে, এইটুক জানি যে ওয়েভ প্যাকেটসটা অর্থাৎ বাসটার ভেলোসিটি তোর ভেলোসিটি অর্থাৎ পার্টিকেল ভেলোসিটি সমান, কিন্তু তুই কোন জায়গায় বসে আছিস ওইটা আমরা জানি না। পজিশন, তোর অ্যাকুরেট পজিশন জানি না, পজিশন মেজারমেন্টের সময় একটা আনসার্টেনটি দেখা গেল। অর্থাৎ তুই এইখান থেকে শুরু করে এইখান অব্দি যে কোনো জায়গাতে থাকতে পারিস, তোর মধ্যে এতটা পজিশনে আনসার্টেনটি আসলো, এটাকেই বলা হয় পজিশন আনসার্টেনটি। অর্থাৎ তোর ভেলোসিটি, দ্যাট ইজ তোর মোমেন্টাম, ভেলোসিটিকে তোর মাস দ্বারা গুণ করলে আমরা মোমেন্টাম পাই দেবো। তোর মোমেন্টাম যখন অ্যাকুরেটলি মেজার করতে গেলাম আমরা, অর্থাৎ তোর মোমেন্টাম তোর ভেলোসিটি কি আছে বাসের ভেলোসিটি সমান, অ্যাকুরেটলি মেজার করে নিলাম, তখনই কি আসলো পজিশনের আনসার্টেনটি আসে গেল। অর্থাৎ তুই কোথায় বসে আছিস ওইখানে আমরা জানতে পারি না। এই যে পজিশন আনসার্টেনটি, এটাকে আমরা ডেল্টা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি।
ডেল্টা এক্সটা কিসের সমান? এই যে পজিশনে তো থাকার চান্স আছে সেটার সমান। যেমন এইখানে কি হচ্ছে, এটার যদি লেন্থ এল হয়, এল লেন্থ হয়, তাহলে এখানে ডেল্টা এক্স ইকুয়াল টু কত হবে? এল হবে। অর্থাৎ তোর পজিশন আনসার্টেনিটি কিসের হচ্ছে? বাসটার লেন্থের সমান। বাসের এইখান থেকে এই অবধি তুই যে কোনো জায়গায় থাকতে পারিস, এটা তোর পজিশন আনসার্টেনিটি। এই যে যখনই তোর মোমেন্টাম মেজার করতে গিয়ে, মোমেন্টাম অ্যাকুরেট করতে গিয়ে, ভেলোসিটি অ্যাকুরেট করতে গিয়ে পজিশনের ডিফারেন্স চলে আসলো, অর্থাৎ পজিশনের আনসার্টেনিটি আসলো, এইখান থেকে একটা নতুন একটা আনসার্টেনিটি প্রিন্সিপাল নামে একটা কি আসলো হচ্ছে ফর্মুলা আসলো, যেটাকে বলি আনসার্টেনিটি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ একজন খুবই বড় একজন সায়েন্টিস্ট ছিল, তিনি খুবই একটা সুন্দর একটা ফর্মুলা দেয়, সেটাকে প্রিন্সিপাল দেয়, তাকে বলি আমরা আনসার্টেনিটি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? এ স্কয়ার বাই 2 হবে। এই জিনিসটা আমরা পরবর্তীতে কিন্তু হচ্ছে প্রুভও করব। ওকে, এটাকে বলা হয় হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখনই ভাবিস না যে এতটুকুই শেখাইলাম, পরে আর শেখাবো না, সবই শেখাবো। ওকে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেখানে ডেল্টা এক্স কি হচ্ছে? আনসার্টেনিটি অফ পজিশন, আর ডেল্টা পি এক্স কি হচ্ছে? আনসার্টেনিটি অফ মোমেন্টাম। অর্থাৎ এটা বলে যে একসঙ্গে অ্যাকুরেটলি মোমেন্টাম আর পজিশন মেজার করা সম্ভব না। হয় মোমেন্টাম অ্যাকুরেটলি মেজার করতে পারবে, নয়তো বা পজিশন, দুইটা একসঙ্গে কোনোদিন মেজার করা সম্ভব না। কারণটা এইখানে এতটা জিনিস আনসার্টেনিটি থাকবে, দুটো একসঙ্গে মেজার করতে গেলে একটার মধ্যে এতটুকু তো ভুল থাকবে, মিনিমাম এতটুকু ভুল থাকবে, এর থেকে বেশিও থাকতে পারে। এটাকেই বলি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, সো এখান থেকে আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের গল্প আসলো। এবার ওয়েভের সঙ্গে আমরা দেখতে পারলাম যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে তাহলে কি থাকে? একটা গ্রুপ অফ ওয়েভস অ্যাসোসিয়েটেড থাকে, দ্যাট ইজ ওয়েভ প্যাকেট অ্যাসোসিয়েটেড থাকে। এবং ওই ওয়েভ প্যাকেটের ভিতরে পার্টিকেলটা কোথায় আছে সেটা মেজার করতে গিয়ে পজিশনের আনসার্টেনিটি পাই, যেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে দেখতে পাইলাম। ওকে, এবং একটা জিনিস মনে রাখিস, তোর পজিশন কোথায় হবে? ওই বাসের মধ্যেই কোথাও একটা হবে, ওই আনসার্টেনিটির মধ্যে। ওটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে ক্যালকুলেশন করা শিখবো। ওকে, বাট কতটুকু হবে তোর পজিশন আনসার্টেনিটি ওই বাসটার সমান হবে। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে হ্যাঁ বল, নেক্সট আমরা কোশ্চেনটা নিয়ে ডিসকাস করবো। এবার এগুলা তো পুরো একটা গল্প গেল, মেন কোশ্চেন কি ছিল আজকের ক্লাস শুরুতে? মেন কোশ্চেন তোদেরকে কি জিজ্ঞেস করছিলাম বলতো? দুইটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এমন কি কোয়ান্টিটি আছে যেটার মধ্যে কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো একটা জিনিসের সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, আর বা হচ্ছে মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন জানা থাকলেই হইতো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে। এইখানে কোয়ান্টিটিটা কি? সেই কোয়ান্টিটিটা বলো যার মধ্যে সমস্ত ইনফরমেশন আছে। এটা হচ্ছে মেইন কোশ্চেন ছিল এক নাম্বার। আর একটা কোশ্চেন ছিল যে কি দ্বারা সলভ করলে আমরা সমস্ত কিছু বের করে নেবো, যেমন ওইখানে নিউটনস ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ছিল। এইখানে কি ইকুয়েশন হবে? এই দুটো কোশ্চেন তো। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা আবার একবার মনে করে দিই, কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কি কোন কোয়ান্টিটি আছে, কি এমন কোয়ান্টিটি আছে যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন আছে। এবার সায়েন্টিস্টগুলো এটা খোঁজার চেষ্টা করলো, বলে ঠিক আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি যে কি এমন ইনফরমেশন, কি এমন জিনিস আছে। তখন খুঁজতে খুঁজতে একটা জিনিস ভাবলো যে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে কোনো একটা পার্টিকেলের টাইমের রেসপেক্টে যখন পজিশন পাইতাম, আমার একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য কাজ চলে যাইতো। এইখানে তো ওয়েভস অফ গ্রুপ অফ ওয়েভস আছে, অনেকগুলো ওয়েভস আছে। তাহলে এইখানে কি করি, হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কেমন ছিল? হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের ক্ষেত্রে পজিশন উইথ রেসপেক্ট টু মোমেন্টাম, সরি মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন যদি পাইতাম, যেটাকে ফেস স্পেস বলতাম, এর আগের দিন বলছিলাম না যে কি হচ্ছে মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন, এটা যদি পাওয়া যায়, এই ট্র্যাজেক্টরিকে ফেস স্পেস ট্র্যাজেক্টরি বলি, এই ফেস স্পেস যদি পাওয়া যায় এটাকে কি উঠবে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে বসাই দেবো, ওখান থেকে সলভ করে নিব। কিন্তু এইখানে যে সমস্যাটা আসলো, এইখানে ফেস স্পেসের মধ্যে ফেস স্পেসের কনসেপ্ট আসতেই পারে না, বা ফেস স্পেসের মধ্যে কোনো ইনফরমেশন কোয়ান্টাম মেকানিক্সে থাকতেই পারে না। কেন? আমরা একটু আগে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দেখলাম
যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে একসঙ্গে পজিশন আর মোমেন্টাম তো মেজারেই করা সম্ভব না। তাহলে একসঙ্গে যদি পজিশন আর মোমেন্টাম মেজারেই করা না যায় তাহলে এমন কোনো গ্রাফ বানাইতে পাবো? একটা গ্রাফ বানানোর জন্য কি লাগে? এক্স এর রেসপেক্টে ওয়াই লাগে, দ্যাট ইজ পজিশনের রেসপেক্টে মোমেন্টাম লাগে। আর কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে পজিশনের রেসপেক্টে মোমেন্টামই আমরা কোনোদিন মেজার করতে পারবো না। তাহলে এইখানে তো ফেস স্পেসের কনসেপ্টেই নাই। তাহলে কোথায় ইনফরমেশন লুকিয়ে আছে? এটা হচ্ছে মেন কোশ্চেন। তখন সায়েন্টিস্টরা ভাবা শুরু করলো যে ফেস স্পেসের মধ্যে তো কোয়ান্টাম মেকানিক্সের কোনো ইনফরমেশন থাকতেই পারে না, চান্স জিরো। তাহলে এমন কিছু খোঁজো যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকতে পারে। তখন মানুষ ভাবা শুরু করলো, সায়েন্টিস্টরা ভাবা শুরু করলো যে কোনো একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা কিছু ওয়েভ প্যাকেটস জড়িত থাকে, অ্যাসোসিয়েটেড থাকে, গ্রুপ অফ ওয়েভস অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে কেন আমরা এমন কিছু করতে পারি না যে এই ওয়েভ প্যাকেটসের একটা ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ফাংশন বের করি, যে ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকায় থাকবে। অ্যাকচুয়ালি ভালো করে বোঝ যে ওয়েভ ফাংশন জিনিসটা কি, বোঝার চেষ্টা করি। আর এই যে ওয়েভ প্যাকেট জিনিসটা বলতেছি, ওয়েভ প্যাকেট জিনিসটা কেমন জিনিস আমরা একবার বোঝার চেষ্টা করি। ওকে, ওয়েভ প্যাকেটসকে একটু বোঝার চেষ্টা করি। তোদেরকে একটু কানেক্ট করে দেই যে ওয়েভ প্যাকেটসটা এটা কি হচ্ছে, সুপারপজিশন অফ ওয়েভ, অনেকগুলো ওয়েভ সুপার ইম্পোজড হয়, সুপারপজিশন হয় এমন একটা গ্রুপ অফ ওয়েভ বা ওয়েভ প্যাকেট তৈরি করছে, তাই তো? এটা তোরা অলরেডি কোথায় পড়ছিস? নিউটনস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ছিস না? ওইখানেও তো দুইটা ওয়েভ এসে কি হয়েছে, সুপারপজিশন হচ্ছিল। সুপারপজিশন হওয়ার পর ইন্টেন্সিটির গ্রাফ কেমন দিছিল? এমন ইন্টেন্সিটির গ্রাফ দিছিল, মনে আছে? এমন ইন্টেন্সিটির গ্রাফ দিছিল। নিউটনস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এমন ইন্টেন্সিটির গ্রাফ পাইছিস। এই যে সুপার পজিশন হওয়ার পর ওয়েভ যখন সুপার পজিশন হয় না, তখন এই ধরনের হচ্ছে ফাংশনগুলো তৈরি করে। এটার থেকে ওয়েভের কি আসলো, হচ্ছে ওয়েভ প্যাকেটসের কনসেপ্টটা আসলো। এই যে ওয়েভগুলা সুপার পজিশন হয়া এমন করে কি করছে, সমস্ত আমরা কি জানি ইন্টেন্সিটির গ্রাফের মধ্যেই সমস্ত ইনফরমেশন লুকিয়েছিল। নিউটন ডাবল স্লিট অপটিক্সের কথা একটু মনে করে দেখ, নিউটন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যে ইন্টেন্সিটির গ্রাফ পাইছি, সেই ইন্টেন্সিটির গ্রাফের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকাই ছিল। ছিল কি ছিল না? অবশ্যই লুকাই ছিল সবকিছু। তার মানে এইখানে আমরাও বলতে পারি তাহলে এই গ্রাফের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো একটা ফাংশনের মধ্যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ইনফরমেশন কি থাকবে, লুকায় থাকবে। যে জিনিসটাকে কি বলি আমরা, হচ্ছে ওয়েভ ফাংশন। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার পাইলি যে ওয়েভ ফাংশনের মধ্যে কি করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ইনফরমেশন লুকিয়ে থাকে। ক্লিয়ার আছে? ওকে, এখন অবধি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবি। ওকে, কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জানাবি, ছোট্ট ছোট্ট মাথার মধ্যে কোনো কোশ্চেন আসলে জানায় ফেল। আর এইখানে কিন্তু তোদের ভাইবার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ফেস স্পেসের কনসেপ্ট আসতেই পারে না। কারণ কোয়ান্টাম মেকানিক্স ফেস স্পেস কি বলে, যে মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন। আর কোয়ান্টাম মেকানিক্সে মোমেন্টাম আর পজিশন একসঙ্গে আমরা অ্যাকুরেটলি মেজারই করতে পাবো না। এটা কে বলে, হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে ওটা তো সম্ভবই না। তাহলে দুইটা মিলে একসঙ্গে ফেস স্পেস ট্রানজিস্টরি কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে তো কোশ্চেনই নেই। ক্লিয়ার আছে? তো এইখানে যেটা হচ্ছে ইনফরমেশন জিনিস থাকবে সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন, তাহলে ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকিয়ে থাকে। এবার ওয়েভ ফাংশন জিনিসটা না একটা জেনারেল টার্ম না, এর একটা জেনারেল টার্ম হচ্ছে কোয়ান্টাম স্টেট। ওয়েভ ফাংশনের মধ্যে কি করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ইনফরমেশন লুকিয়ে থাকে, তো এটা সত্যি কথা। কিন্তু এটা জেনারেল একটা টার্ম বলি আমরা, যেটাকে বলি কোয়ান্টাম স্টেট। কোয়ান্টাম স্টেট, এই কোয়ান্টাম স্টেটটা বিভিন্ন প্রকারের হতে পারে, মানে বিভিন্ন ফর্মে থাকতে পারে কোয়ান্টাম স্টেট। যেমন কোয়ান্টাম ম্যাট্রিক্সের আকারে থাকতে পারে, কোয়ান্টাম নাম্বারের আকারে থাকতে পারে, ওয়েভ ফাংশন আকারে থাকতে পারে। তো কোয়ান্টাম স্টেট একটা জেনারেল টার্ম, এটার বিভিন্ন ফর্ম গুলা থাকতে পারে। ওকে, এটার ইনফরমেশন গুলা যেমন কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের ফর্মে থাকতে পারে। ওকে,
কোয়ান্টাম স্টেট ম্যাট্রিক্সের ফর্মে থাকতে পারে, ম্যাট্রিক্সের ফর্মে থাকতে পারে, বা যেটা আমরা বলতেছি যে ওয়েভ ফাংশনের ফর্মে থাকতে পারে। তো যে কোনো ফর্মেই থাকতে পারে, এটার জেনারেল টার্ম কি হচ্ছে কোয়ান্টাম স্টেট। এবার এটার মধ্যে যে কোনো কোয়ান্টাম নাম্বারের ফর্মে, এটা যখন আমরা হাইড্রোজেন অ্যাটমের সম্বন্ধে পড়বো তখন ডিটেলসে বুঝবে যে কোয়ান্টাম নাম্বারের ফর্মে কেমন করে ইনফরমেশন লুকায় থাকে, কোয়ান্টাম স্টেট ম্যাট্রিক্সের ফর্মে কেমন করে ইনফরমেশন লুকায় থাকে সেটাও পরবর্তীতে শিখবো। 2 দিন পরেই ওয়েভ ফাংশনের ভিতরে কেমন করে হচ্ছে, ওয়েভ ফাংশনের ভিতরে কেমন করে হচ্ছে ইনফরমেশন লুকায় আছে এবং সেখান থেকে কিসের মাধ্যমে বের করব সেটাও কয়েকদিন পরেই আমি তোদের শেখাবো, খুব মজা পাবি। ওকে, এবার যেটা জিনিস আছে যে ওয়েভ ফাংশন, এবার বলতো যে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে যে জিনিসটা দেখছিলাম যে এমন করে কি করতেছে, আমরা একটা টাইমের রেসপেক্টে পজিশন পাচ্ছি, সেই স্পেসের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে। তাহলে আমরা দেখলাম এখানে কোয়ান্টাম স্টেট বা এখানে পার্টিকুলার যদি এখানে স্পেশাল ভাবে বলি ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে। তাহলে এটা কোন স্পেসে আছে, কোথায় আছে, এটা কেমন করে আমরা বুঝবো? এটা তো থাকার একটা জায়গা লাগবে, কোথায় আছে? ওইখানে যেমন এমন ধরনের একটা ফেস স্পেসে ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, বা এই ধরনের একটা পজিশন টাইম স্পেসে ছিল। তাহলে এইখানে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কোন স্পেসে আছে, এটা হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমরা। এবার এটা অ্যান্সার দেওয়ার আগে আমি তোদের সঙ্গে না একটু গল্প করি, আর একটা গল্প মজাদার উপায়। শোন, গল্পটা শোনার পর না দেখবি যে তুই খুঁজে পাবি কোন স্পেসে কোয়ান্টাম মেকানিক্সের এই ওয়েভ ফাংশনটা আছে, কেমন করে আছে, কোথায় আছে। তো এটার জন্য আমরা কি করি হচ্ছে, গল্পটা হিসেবে আমি তোদের সঙ্গে একটা রাস্তা নিয়ে গল্প করি। চল তো একটা জন রাস্তা নিস, ধরি না বাস নিতেছিলাম তো বাসের গল্পই নেই আমরা, ধরি না তোর আগে টি আকারের এমন কোন একটা রোড আছে, তোর একটা গাড়ি চালাইতেছিস, গাড়িটা এমন করে আগাচ্ছে এইদিকে। এবার এই গাড়িটা এই মোমেন্টে এখানে আছে, গাড়িটা যাওয়ার পর কি হইতে পারে বলতো? এইদিকে মন নিয়ে রাইট সাইডে যাইতে পারে, আবার এইদিকে মন নিয়ে লেফট সাইডে যাইতে পারে। রাইট সাইডে যাওয়ার প্রবাবিলিটি 50%, লেফট সাইডে যাওয়ার প্রবাবিলিটি 50%। আমরা জানি না কোন দিকে যাবে, এখন অব্দি এইখানে আছে, ওর কাছে 50% লেফটে যাওয়ার প্রবাবিলিটি আছে, যে কিছু করতে পারে, রাইটেও যেতে পারে লেফটেও যেতে পারে। বা একটা কি আছে, তোর কাছে একটা কয়েন আছে, কয়েনকে টাচ করলি, তাহলে কয়েনকে টস করার পর আমার সুন্দর একটা কয়েন টস আছে, তাহলে এটার পার্সেন্টেজ কত আছে এখন, প্রবাবিলিটি 50% আছে রাইট লেফটের। তোর কাছে একটা কয়েন আছে, 1 রুপির একটা কয়েন আছে, একটা 1 রুপির ইন্ডিয়ান কয়েন আছে। এবার কয়েনটাকে কি করলি, টস করলি, টস করলে হয় হেড পড়বে না হয় টেল পড়বে। যখন টস করিস নেই, টস করার আগে হেড পড়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট, 50%, বা টেল পড়ার প্রবাবিলিটি কত, 50%। এটা হচ্ছে 50%। বা কি করলাম, একটা বক্সের ভিতরে একটা ক্যাট রাইখা দিলাম। ওকে, এবার বক্সের ভিতরে যখন একটা ক্যাট রেখে দেবো, ধরি না কি আছে, এমন একটা বক্স আছে, একদম কালো কাপড় দিয়া এখানে একটা ক্যাটকে রেখে দিলাম, একটা ক্যাট আছে, এবং সঙ্গে সঙ্গে এখানে কিছু থালার মধ্যে পয়জন রেখে দিলাম। ওকে, পয়জন রেখে দিলাম। ওকে, এবার যখনই ক্যাট আর পয়জন রেখে দিলাম এবং এটা বক্সটাকে পুরো ঢেকে রাখছে, ওকে, ডিরাক ক্যাট, এটা পরবর্তীতে এই ক্যাটের গল্প দিয়ে কোয়ান্টাম মেকানিক্স হয়ে যাবে, পরবর্তীতে আমরা দেখবো। ওকে, এবার দেখ, যখন পয়জন আর একটা ক্যাট রেখে দিছি, এবার যখন পর্দাটা খুলি নেই, অর্থাৎ বক্সটা খুলি নেই, বক্স খোলার আগে ক্যাটটা মারা যাওয়ার প্রবাবিলিটি কত, 50%। ক্যাটটা জীবন্ত থাকার প্রবাবিলিটি কত, 50%। এটার ক্ষেত্রেও ওর ডেথ বা লাইভের প্রবাবিলিটি কত হচ্ছে, 50%। যতক্ষণ খুলি নেই তার আগে অব্দি কি জানি, হয় মরছে নাহলে বেঁচে আছে, 50%। মারা যেতে পারে, আবার ইয়েও থাকতে পারে। বা আর একটা জিনিস বলি, গল্পটা দেখ, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে, এটা একটা রাস্তা আছে,
এটা হচ্ছে প্রেজেন্ট, তুই যেটাকে সেরে আসছিস সেটা তোর পাস্ট, আর এগুলো হওয়ার চান্স কি আছে, ফিউচার। ওকে, দেখ পাস্ট যেটা হয়ে গেছে সেটা তো হচ্ছে তোর পাস্ট, এখন তুই প্রেজেন্টে আসিস, এবার তোর ফিউচার কেমন হবে, ফিউচার কেমন হবে, ফিউচার যাই হোক তোর সেটা ফিউচার যা কিছুই ঘটতেছে সেটা ঘটার চান্স কত হচ্ছে, ইনফিনিট পসিবিলিটি থাকতেছে, পসিবিলিটি কত, ইনফিনিট পসিবিলিটি। ফিউচারে ভালো হইতে পারিস, খারাপ হইতে পারিস, ধনী হইতে পারিস, গরিব হইতে পারিস, মারা যাইতে পারিস, অনেক কিছু হইতে পারে ফিউচারে। তো ফিউচারের পসিবিলিটি কত তোর হচ্ছে 50%, 50 মানে ইনফিনিট পসিবিলিটি আছে। তো এইখানে যদি দেখিস তোর ফিউচার কেমন হবে তুই ডিসাইড করতে পারিস। এবার একটা জিনিস আমি বলে রাখি, তোর পাস্ট তো তুই জানিস এই পাস্ট কেমন আছে, তুই প্রেজেন্টে আসিস, এই প্রেজেন্টের পর তোর ফিউচার কেমন হবে, এই ফিউচার কেমন হবে একটা স্ট্রংলি যদি বলে দেয়, অর্থাৎ আমি যদি তোর এখন প্রেজেন্ট দেখে তোর পাস্টের কথা তোর ফিউচারের কথা একটা বলে দেই, যে কিছুদিন পরে তোর বন্ধু তোকে একটা ভালো গিফট দিবে, সারপ্রাইজ দিবে, ওকে, এটা যদি ফলে যায় আমি তো সেদিন কি হয়ে যাব, অ্যাস্ট্রোলজার হয়ে যাব। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কি করে, তোর ফিউচারে বিভিন্ন পসিবিলিটি থাকে, পসিবিলিটির মধ্যে একটা স্ট্রংলি বিলিভ করে দেয়, ওটাই তোর হচ্ছে তোর মনে হয় যে ইয়েস এটাই তো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষী বলে দিছে আমার ভালো হবে, আমার প্রেমিকের সাথেই তো আমার বিয়ে হবে, আমার প্রেমিকের সাথেই তো আমার বিয়ে হবে, তার মানে জ্যোতিষী বলছে আমার 3টে বাচ্চা হবে, হাত দেখে বলছে, তোর বড় চাকরি হবে হাত দেখে বলছে, জাস্ট তোদের জ্যোতিষীর আন্ডারে তোরা পড়ে যাস, অ্যাস্ট্রোলজির আন্ডারে পড়ে যাস, কিচ্ছু না, আমিও বাবা হইতে পারি। ওকে, তোকে যখন ফিজিক্যালি তোকে দেখবো, তোর চোখ মুখ দেখে তোর সিচুয়েশন বুঝে আমি তোকে একটা কথা বলে দেবো, যে কোনো একটা প্রবাবিলিটির মধ্যে যেটা বেশি প্রবাবিলিটি আমার মনে হবে তোকে দেখার পর ওটা স্ট্রংলি বিলিভ করাই দেবো, ওটা যদি ঘটে বাস তোর মনে হয়ে যাবে, বা না ঘটলেও তোর মনে হবে যে অ্যাস্ট্রোলজির খামার, কিছুই না, এটা হচ্ছে ভুলভাল তোদের শেখাচ্ছি। ওকে, অ্যাস্ট্রোলজি কিছুই না। ওকে, যাই হোক, বাবা গুরু ঠুরু বানায় দিবে তোদের। তবে একটা জিনিস মনে রাখিস, যে তোদের ফিউচার কেমন হবে এটা কিন্তু তোদের হাতে আছে, তোরা এখন প্রেজেন্টে যেমন কাজ করবি তার উপর ডিসাইড করবে হচ্ছে ফিউচার কেমন হবে। ওকে, তো ফিউচার তোদের পুরাটাই ডিসাইড করে হচ্ছে প্রেজেন্টে কি কাজ করতেছিস, পাস্ট তো চলেই গেছে, পাস্ট দেখে আর কি করবি, ওকে, এটার কথা ভাইবে লাভ নেই, প্রেজেন্টে যেমন কাজ করবি সেই হিসেবে ফিউচার হবে। অর্থাৎ আজকে থেকে যদি ভালো করে পড়াশোনা করিস, যেগুলো নোটস লেখাচ্ছিস সেগুলো নোটস দেই, এরপরে যেদিন অ্যাসাইনমেন্ট দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো করিস, হোমওয়ার্ক দেবো হোমওয়ার্ক করিস, প্রেজেন্টের দিনগুলা যদি ভালো ভালো করে কাজ করিস ফিউচার তোর উন্নত হবে, ফিউচারে তুই এমনি ভালো চাকরি পাবি, রেজাল্ট এমনি ভালো হবে, আইআইটিতে এমনি পৌঁছাবে। তো প্রেজেন্টকে ভালো করে করো, ফিউচার এমনি ব্রাইট হবে। আর পাস্টের কথা ভেবে লাই, পাস্ট তো চলেই গেছে। ওকে, যাই হোক, এগুলো অনেক গল্প হচ্ছে, আমরা একটু ইয়ার ভিতরে আসি, এখন ফিজিক্সের ভিতরে আসি। ফিজিক্সে কি দেখতেছিলাম, ফিজিক্সে যদি দেখি এই এক্সাম্পলটা থেকে স্টার্ট করি, এই আমাদের একটা গাড়ি ছিল, এই বাসটা টি শেপের রাস্তার মধ্যে যাচ্ছিল, ওর যাওয়ার প্রবাবিলিটি কি ছিল, লেফটে যাওয়ার প্রবাবিলিটি 50%, রাইটে যাওয়ার প্রবাবিলিটি 50%, বাট যখন ও রাইটে যাবে, রাইটে যাওয়ার প্রবাবিলিটি কত হচ্ছে 100%, লেফটে যাওয়ার প্রবাবিলিটি ছিল, অর্থাৎ যতক্ষণ যায় নাই ততক্ষণ 50%, একবার যদি চলে যায় রাইটে বা লেফটে সেই দিকে প্রবাবিলিটি 100% হয়ে যাবে। অর্থাৎ এটা দুইটার মিশ্রিত প্রবাবিলিটি আছে, ওরা সুপার পজিশনের মাধ্যমে আছে, ওটা সুপার ইম্পোস্ট হতে লিনিয়ারলি আছে। ওকে, লিনিয়ারলি কি আছে, আচ্ছা সুপার ইম্পোস্ট হয়ে আছে, দ্যাট ইজ আমরা কি বলতে পারি, এদের ফাংশনটা যদি দেখি তাহলে হচ্ছে C1 রাইটে যাওয়ার প্রবাবিলিটি φ1 প্লাস হচ্ছে C2 φ2, রাইট আর লেফটে যাওয়ার প্রবাবিলিটি হয়ে গেল। ওকে, তাহলে এরা কি আছে, লিনিয়ার ফাংশনের কম্বিনেশনের আকারে আছে, রাইটেও যাইতে পারে লেফটেও যাইতে পারে, বাট যখন একবার রাইটে যাবে তখন রাইটের প্রবাবিলিটি 1 হয়ে যাবে আর লেফটের প্রবাবিলিটি 1 হবে। অর্থাৎ এখানে থেকে কি বলতে পারি, প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, অলওয়েজ 1 হবে, অর্থাৎ 50% 50%। আবার যখনই কি হচ্ছে, ওরা হচ্ছে একবার রাইটে যাবে তখন কত হবে, রাইটে গেলে হচ্ছে C2 0 হয়ে গেল, C1 1 হয়ে যাবে, আর লেফটে গেলে তখন C1 0 হবে, C2 1 হয়ে যাবে, বাস প্রবাবিলিটি 100% হয়ে যাবে। ঠিক তেমনই তোর এটা হেড যখন টস করিস নি, টস করার আগে হেড বা টেল পড়ার প্রবাবিলিটি কত, 50% 50%, একবার টস হলে কি হবে, হয় হেড না হয় টেল পড়বে। ওকে, মাঝখানে একটা ধরে নিই আমরা এখানে আনবায়াসড হচ্ছে, তাহলে কি হচ্ছে, হয় হেড না হয় টেল পড়বে। তাহলে এইটাও কি আছে, ফাংশনটা কিসের আকারে আছে,
C1 সাই হেড আছে বা হচ্ছে কত আছে C2 সাই টেল আছে, হেড টেলের আকারে আছে, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশনের আকারে আছে। এইখানে কি আছে, হয় কি আছে, এদের সাইটা কেমন হবে, সাই যদি দেখিস সাই এ হয় কি আছে C1 50% চান্স হচ্ছে মারা গেছে, 50% চান্স মারা গেছে, আর 50% চান্স কি আছে যে কি আছে মারা গেছে ডেথ, আর 50% চান্স কি আছে হচ্ছে বেঁচে আছে লাইফ। তাহলে ভালো করে দেখ, ওর যতক্ষণ তুই পদ্মা টানিস নেই ততক্ষণ তুই জানিস যে যদি পয়জন খায় নাই মরে গেছে, আর যদি পয়জন না খায় বেঁচে আছে, 50% চান্স 50% চান্স। বাট যখনই তুললি পয়জন খাইছে তো মরেই গেছে 100% ওটা, আর যদি পয়জন না খাইছে তা বেঁচে আছে 100% বাঁচার চান্স। তো প্রথমে ওইটা কি লিনিয়ার কম্বিনেশনে আছে, তারপর খোলার পর জানবো ওইটার কত পার্সেন্ট আছে। এবার এটার ক্ষেত্রেও দেখ তোদের কি হচ্ছে সেম জিনিস, ফিউচারে কি হবে কি না হবে। অর্থাৎ আমরা এইখান থেকে যে জিনিসটা জানতে পাইলাম সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কিসের সঙ্গে রিলেটেড, প্রবাবিলিটির সঙ্গে রিলেটেড, যে জিনিসটা আমি আগের লেকচারেও বলছিলাম। কোয়ান্টাম মেকানিক্স প্রবাবিলিটির সঙ্গে রিলেটেড একটা জিনিস, যেটা লাইটের ক্ষেত্রে বলছিলাম যে 80% রিফ্লেকশন 20% রিফ্রাক্টেড, কিন্তু কোনটা কোনটা হইতেছে সেটা আমরা জানি না, প্রবাবিলিটি জানি। এখানেও আমরা প্রবাবিলিটি রিলেটেড জিনিস দেখতে পাইতেছি, এবং সেটার প্রবাবিলিটি গুলো কি আছে লিনিয়ার কম্বিনেশনের আকারে আছে, লিনিয়ার কম্বিনেশনের আকারে থাকতেছে। এবার যেহেতু লিনিয়ার কম্বিনেশনের আকারে থাকতেছে, তাহলে এবার কোশ্চেন আসে যে আমরা এইখানে যেমন দেখতেছিলাম ক্লাসিক্যাল মেকানিক্স ফেস স্পেসের মধ্যে জিনিসটা হচ্ছে ইনফরমেশন গুলো লুকে আছে, তাহলে এইখানে ওয়েভ ফাংশনের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেটা আছে হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেসের ভিতরে। ওকে, তাহলে কোথায় থাকে ওয়েভ ফাংশনটা, কোথায় থাকে ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো আছে, এবং সেই ওয়েভ ফাংশনটা কোথায় থাকে লিনিয়ার ভেক্টর স্পেসে থাকে। ওকে, লিনিয়ার ভেক্টর স্পেসে থাকে। এবার সাধারণভাবে কোশ্চেন আসবে হোয়াট ইজ লিনিয়ার ভেক্টর, হোয়াট ইজ লিনিয়ার ভেক্টর স্পেস। এটা তোরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সে একটু পড়ছিস, আমি কোয়ান্টাম মেকানিক্সেও ডিটেলসে পরবর্তীতে পড়াবো। এইখানে শুধু আমি বলে রাখি লিনিয়ার ভেক্টর স্পেস হওয়ার জন্য দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন কি হচ্ছে যে এ সাই ওয়ান প্লাস সাই টু ইকুয়াল টু কত হবে এ সাই ওয়ান প্লাস হচ্ছে এ সাই টু। ওকে, অর্থাৎ ভেক্টর এডিশন ল মেনে চলতে লাগবে। আর একটা হচ্ছে 2 নাম্বার কি হচ্ছে, এটা হচ্ছে ভেক্টর এডিশন ল, সবাই জানিস ভেক্টর এডিশন ল। আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন ল মেনে চলতে লাগবে। অর্থাৎ এ একটা অপারেটর যদি হয় তাহলে হচ্ছে এ একটা স্মল এ একটা স্কেলার ফাংশন দ্বারা কি করলাম অপারেট করলাম, সো এটা থেকে আসবে এ এ সাই ওয়ান। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে যে স্পেস ভেক্টর এডিশন ল এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ল ফলো করে তাদের আমরা কি বলি লিনিয়ার ভেক্টর স্পেস। আর লিনিয়ার ভেক্টর স্পেসে কি হচ্ছে একটা ওয়েভ ফাংশন যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন আছে সেটা থাকে। ক্লিয়ার হচ্ছে? তো এটা জিনিস আর একটা কোশ্চেনের আমরা অ্যান্সার পাইলাম। এবার আমাদের আর একটা কোশ্চেন বাকি আছে, সেই কোশ্চেনটা কি যে ওইখানে যেমন টাইমের রেসপেক্টে পজিশন পাইছিলাম এবং নিউটনস ল ইউজ করতাম বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন ইউজ করতাম, ওইটা থেকে সমস্ত ইনফরমেশন পাওয়া যেতাম সলিউশন বের করে। তাহলে এইখানে এমন একটা ইকুয়েশন লাগবে যে ইকুয়েশনটার মধ্যে আমরা মান বসালে সমস্ত কিছু পাওয়া যাবে, সেই জিনিসটা বের করতে লাগবে। নেক্সট কোশ্চেন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে না আমি তোদের একটু জ্ঞান দিতেছিলাম, তো চল জীবন সম্বন্ধে একটু জ্ঞান দিয়ে দিই, আর একটু জ্ঞান। ওকে, চল জীবনের একটু জ্ঞান দিয়ে দিতেছি তোদের। জীবনের জ্ঞান কি বলতো, সিম্পল জিনিস, তোরা যদি দেখিস এটা থেকে না তোরা কোয়ান্টাম মেকানিক্স পড়তেছিস তো জীবনের একটু ফিলোসফি বা জীবনের ডিরেকশনটাও খোঁজ। আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার আমরা কি করতেছি বলতো, তোরা অনেকেই একটা কথা বলিস যে ফিউচার যে কি হবে, ফিউচারে যে কি আছে, ফিউচার যে আমার কেমন হবে। আমি কি বললাম যে তোর ফিউচারটা ডিসাইড করে হচ্ছে প্রেজেন্টে কি কাজ করতেছিস। তাহলে তোরা যারা যারা ফিউচারকে ঠিক করতে চাস প্রেজেন্টেই ভালো কাজ করা শুরু কর। আজকের প্রেজেন্টকে ভালো কাজ করলে কালকের ফিউচার তোদের ঠিক হওয়া শুরু করবে, ধীরে 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 শুরু করবে।
এবার তার আগে আমার একটা সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করার আছে, বলতো আমরা ফিউচারের কাছে যাই না ফিউচার আমাদের কাছে আসে? তোরা জীবনের যদি মানে খুঁজতে চাস, জীবনকে যদি ভালো করতে চাস, তাহলে এই সিম্পল কোশ্চেনটার অ্যান্সার তোরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতো। ফিউচারের আমরা কাছে যাই, ফিউচারের কাছে আমরা যাই, না ফিউচার আমাদের কাছে আসে? কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সরি, একদম যদি সিম্পলিফাইড অ্যান্সার দিই, তোরা একবার দে। ওকে, অ্যান্সারটা দিয়ে নে। অ্যান্সার কি? ওকে, অ্যান্সার হচ্ছে আমরা ফিউচারের কাছে যাই, ফিউচার আমাদের কাছে আসে না। ফিউচার ফিউচারেই আছে, আমরা ধীরে ধীরে ফিউচারে যাই। এবার ফিউচারে যাওয়ার জন্য কিছু তো জিনিস লাগবে, কিসের উপর বেস করে আমরা ফিউচারে যাব? আমরা যেমন আজকে তুই যেখানে আসিস ওইখান থেকে সাপোজ হচ্ছে মানালিতে যাবি, মানালিতে যাওয়ার জন্য প্লেনে বা ট্রেনে তো যাবি। ঠিক তেমনই আমরা আজকে যেখানে আসি ওইখান থেকে ফিউচারে যাওয়ার জন্য আমরা কি করি? প্রেজেন্টের থ্রুতে যাই, প্রেজেন্টের থ্রুতে ধীরে ধীরে ফিউচারে যাই। অর্থাৎ আমাদের বাস, ট্রেন বা এই প্লেন সবকিছু গিয়েছে আমাদের প্রেজেন্টটা মানালে পৌঁছানোর জন্য। ওকে, তাহলে ফিউচারে পৌঁছানোর জন্য আমাদের প্রেজেন্টকে সাহায্য করতে লাগে, প্রেজেন্টের থ্রুতে আমরা যাই। তার জন্য অবশ্যই তোদের হাতে যেটা জিনিস আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টকে ভালো কর, হাতের থাকা জিনিসটাকে ভালো কর। তোদের হাতে না কিন্তু মনে রাখিস পাস্ট আছে, না কিছু, না কিন্তু ফিউচার আছে। এটা যদি বলে কেউ ভুল বলতেছে। তোদের হাতে ফিউচারটাও কিন্তু হাতেই আছে। ফিউচারটাকে কেমন করে চেঞ্জ করতে পারিস? মনে রাখিস পাস্টে কি হয়েছে এটা তোদের হাতে কিচ্ছু নাই, তুই আর পাস্টকে চেঞ্জ করতে পারিস না, কিন্তু তুই তোর ফিউচারকে চেঞ্জ করতে পারিস যদি প্রেজেন্টকে ভালো করে কাজ করিস। যদি কেউ বলে ফিউচার তোর হাতে নাই, ভুল কথা, ফিউচার তোর হাতেই আছে। কেমন করে? ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি আছে। তুই যদি প্রেজেন্টকে ভালো করিস, প্রেজেন্টকে ভালো করার পরে ফিউচার এমনি ভালো হবে। হয়তো ফিউচারের রেজাল্টটা তোর হাতে নাই, বাট ফিউচার কেমন শেপ নেবে সেটা তোর হাতেই আছে। তো ধরো প্রেজেন্টকে তোরা প্রেজেন্টে থাক, প্রেজেন্টকে এনজয় কর। অনেকের এমন হবে যে আজকে যে লেকচারগুলো দেখতেছিস তোদের মনে হবে যে তা আমার সামনে এক্সাম চলে আসছে, আমি তাহলে এক্সামটার জন্য কেমন করে প্রিপারেশন নিতে পারি? এত তো টাইমেই পাবো না। এই প্রেজেন্টে কেমন করে মাথা ঠান্ডা রাখি, কেমন করে পড়াশোনা করি? মনে রাখিস যে পাস্টে এতদিন নষ্ট করছিস, যার সাথে গল্প করছিস, যার কথাই ভাবছিস, যে কিছু করছিস, ওগুলা ভেবে ভেবে আর টাইম নষ্ট করে লাভ নাই। ওটা পাস্ট তো গেছেই, আর তো ফিরে পাবি না ওটা। আজকের কথা ভাব, আজকে পড়তেছিস না, এটার থেকে ভালো করা পড়া শুরু কর। তাহলে দেখবি তোর ফিউচার সত্যি সত্যি ভালো শেপ নেবে। হয়তো তোর রানিং একদম নিয়ার ফিউচার যেটা আছে এই পরীক্ষাটা হয়তো অত ভালো হবে না, কিন্তু তারপরের পরীক্ষাটা দেখবি খুবই ভালো হবে। কিন্তু এখন যদি এটা ভাবিস যে এই পরীক্ষাটা ভালো হবে না, তার জন্য পড়লি না, পরে আর একটা পরীক্ষার জন্য ভালো করে পড়বি, তাহলে হবে না। আজকে থেকে এই প্রেজেন্টটা থেকে তোরা ঠিক করার চেষ্টা কর। এই প্রেজেন্টটা যে ঠিক করার চেষ্টা করবি তার ফিউচার সত্যি সত্যি ভালো হবে। তাহলে ফিউচারকে যদি ভালো করতে চাস প্রেজেন্টকে দিকেই হাত দে। আর মনে রাখিস আমি একটা জিনিস বলি সবসময়, লাইফের, ঠিক আছে, আমাদের হাতে খুব কম জিনিস আছে, খালি প্রেজেন্টটা প্রত্যেক দিন ভালো করার চেষ্টা কর, প্রত্যেক দিন ভালো থাকার চেষ্টা কর, খুশি থাকার চেষ্টা কর, তোর আশেপাশের লোকগুলোকে ভালো রাখার চেষ্টা কর, নিজে ভালো থাকার চেষ্টা কর। বাস এতটুকুই জীবন। প্রেজেন্টটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা কর, ফিউচার এমনি এমনি ধীরে ধীরে সুন্দর হবে। আমাদের জীবনের ফিলোসফিতে আমি 3-4টে জিনিসে বিশ্বাস করি। সেটা হচ্ছে একটা কথা, এ বি সি ডি, এই 4টা কথাতে আমি বিশ্বাস করি। তার মধ্যে বি আর ডি কি? বার্থ আর হচ্ছে ডেথ। বি আর ডি এই দুটো আমাদের হাতে নাই, বার্থ আর ডেথ। আমরা কার বাড়িতে, মুকেশ আম্বানির বাড়িতে জন্মগ্রহণ করব, না আদানির বাড়িতে জন্মগ্রহণ করব, না কোনো একদম গরিব লোকের বাড়িতে জন্মগ্রহণ করব, কোথায় ভারতে জন্মগ্রহণ করব, না পাকিস্তানে, না বাংলাদেশে, কোথায় আমরা জানি না। তো বার্থ তো আমাদের হাতে নাই, ডেথ কেমন করে কোথায় মরবো এটাও আমাদের হাতে নাই। তাহলে যে দুইটা আমাদের হাতে নাই এই দুটোর কথা তো ভুলেই যা। এ সরি, বি আর ডি, বাদ ডেড বল। এ এ ফর আত্মা। আত্মাকে কি করা হচ্ছে? ভালো রাখার চেষ্টা কর, খুশি রাখার চেষ্টা কর। যেটাকে তুই ছুঁইতে পাইছিস না, যেটাকে ধরতে পাইতেছিস না, কিন্তু ওকে সুখী রাখার চেষ্টা কর, খুশি রাখার চেষ্টা কর। আত্মাকে খুশি রাখ, জীবনে বহুত কিছু পাবে। ওকে, আর সি ফর চয়েস। অর্থাৎ এই জীবনে চলার পথে, জন্ম থেকে বার্থ থেকে ডেটে যাওয়ার পথে কোন পাথকে তুই ফলো করবি,
কোন পাথকে তুই ফলো করবি সেই চয়েসটা তোর হাতে আছে। তুই যে পাথকে ফলো করবি, যে কে চয়েস করবি, সেই হিসেবে তোর কিন্তু আত্মা শান্তি পাবে। তাহলে তোরা কি কর, এই আত্মাকে শান্তি করার জন্য, আত্মাকে ভালোবাসার জন্য তোরা কি কর, চয়েসটাকে পারফেক্ট করার চেষ্টা কর। পারফেক্ট বলে কিছুই হয় না, বাট চয়েসটাকে যত ভালো পাস ভালো করবি। এই যে তোরা অনেকেই কি থাকবি, স্মোকিং করিস, তোরা ভালো করেই জানিস স্মোকিং করা খারাপ জিনিস, কিন্তু তোদের ওটা চয়েস, তোর জোর করে কেউ স্মোকিং করায় নাই, কিন্তু তোরা এটা চয়েস করে নিছিস। সেই চয়েসটা যদি বাজে করছিস তাহলে তোর ফিউচার তো বাজেই হবে, প্রেজেন্টে তো শান্তি পাবি না, আত্মা তো শান্তিতে থাকবেই না। তোর বার্থ আর ডেথ তো ঠিক করা ছিলই না, এবার তোর হাতে চয়েসটা ছিল, চয়েসটাও তুই খারাপ চয়েস করছিস। সারাদিন তোরা চকলেট খাস, বিস্কুট খাস, সুগারে ভর্তি, তা চকলেট বিস্কুট সারাদিন খাবি, সুগারে ভর্তি হবে, তো শরীর তো খারাপ হবে। শরীর খারাপ হলে মন কোন থেকে ভালো থাকবে, থাকবেই না। সো তোদের চয়েসটা ইম্পর্টেন্ট, ভালো খাবার খাবি না সারাদিন ফাস্টফুড জাঙ্ক ফুড খাবি, ওটা তো তোদের ব্যাপার। ওকে, সো এবার কারোর সঙ্গে মারপিট করবি না হাসিগুলি করে বন্ধুত্ব থাকবে, ওটা তোদের কাছে চয়েস। তো চয়েসটাকে ঠিক রাখার চেষ্টা কর, জীবনে অনেক কিছু ভালো কিছু হবে। ওকে, তো আমি এই কটা জিনিস বলার ছিল, তোদের চয়েসেই আছে, চয়েস গুলাকে ঠিক কর। জীবনের বহুত জ্ঞান দিছি, এবার একটু ফিজিক্সের দিকে আসি আমরা। ওকে, ওকে, এবার শোন, আমরা কি বললাম, ওয়েভ ফাংশনের ভিতরে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ইনফরমেশন গুলো থাকতেছে একটা কোয়ান্টাম স্টেটের ভিতরে। ওকে, তো এবার কোশ্চেন আছে যে একটা ওয়েভ ফাংশন লিখবো কেমন করে। ওকে, আর আমাদের কি এমন ফর্মুলা আছে যে ফর্মুলার মধ্যে দ্বারা আমরা যদি ওয়েভ ফাংশনটাকে দেই ওইখান থেকে সমস্ত ইনফরমেশন পাওয়া যাব। ওকে, যেমন ইয়ার ক্ষেত্রে পজিশন উইথ রেসপেক্ট টু টাইম জানা থাকলে এফ ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু ডি টু এক্স বাই এইচ এ ডিটি স্কোয়ার, অর্থাৎ নিউটন সেকেন্ড ল এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, এটার মধ্যে যদি বসাইতিস সমস্ত ইনফরমেশন পাওয়া যাইতিস। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রথম কথা বোঝ যে ওয়েভ ফাংশনটা কিসের কম্বিনেশনে দেখায়, লিনিয়ার কম্বিনেশনে লেখা যায় ইন লিনিয়ার ভেক্টর স্পেসে। তাহলে একটা ওয়েভ ফাংশনকে লিনিয়ার কম্বিনেশনের আকারে লিখতে পাইতেছি, যেমন আমরা ওয়েভ ফাংশনকে লিখলাম যে সাই ইকুয়াল টু সাপোজ c1 সাই1 প্লাস c2 সাই2, এমন লিনিয়ার কম্বিনেশন লিখলাম ইন লিনিয়ার ভেক্টর স্পেসে। এই লিনিয়ার কম্বিনেশনে লিনিয়ার ভেক্টর স্পেসে লেখার পর আমরা যদি কোনো একটা ওয়েভ ইকুয়েশনে বসায় দেই, ওয়েভ ইকুয়েশন কেমন ছিল, যেমন হচ্ছে ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল টু সাই বাই হচ্ছে ডেল টি স্কোয়ার। এই ওয়েভ ইকুয়েশনে বসাই দিলাম, এই ইকুয়েশনে বসাই দিলাম, এই ওয়েভ ফাংশনটাকে বসাই দিলাম, তাহলে সমস্ত ইনফরমেশন পাবো? অ্যান্সার হচ্ছে না। এই যে ওয়েভ ইকুয়েশন, এটা কি জিনিস হচ্ছে ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন যখন এই ওয়েভ ইকুয়েশনে আমরা একটা ওয়েভ ফাংশন, এটার নাম কি হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন, তাহলে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন যখন আমরা একটা ওয়েভ ইকুয়েশনে পুট করতেছি তখন এটা সলিউশন বের করে দেখি যে কোয়ান্টাম মেকানিক্সের অনেকগুলা টার্মকে স্যাটিসফাই করে না। কোয়ান্টাম মেকানিক্যাল যে বিভিন্ন কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলাকে কি করে না, স্যাটিসফাই করে না। যেহেতু কোয়ান্টাম মেকানিক্যাল বিভিন্ন কন্ডিশনকে স্যাটিসফাই করে না এই ওয়েভ ইকুয়েশনটা, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই ওয়েভ ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি না। তখন একজন প্রচুর বিখ্যাত সায়েন্টিস্ট আসলো যিনি পুরা ইউনিভার্সে, পুরা পৃথিবীতে, পুরা আর্থে ফিজিক্স পড়ার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিল। ওনার নাম কি হচ্ছে সোডিঞ্জার। সোডিঞ্জার আসলো এবং সোডিঞ্জার আসার পর এই ওয়েভ ইকুয়েশনটাকে একটু মডিফাই করলো, মডিফাই করে একটা নতুন ওয়েভ ইকুয়েশন দিল যেটার নাম হচ্ছে সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। সেই সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে যখন এমন একটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন বসানোর পর সলভ করার পর সমস্ত ইনফরমেশন আমরা পাওয়া যায় ইজিলি। তারপরে সেই ইনফরমেশন গুলো আমরা বের করার জন্য কি করি, বিভিন্ন অপারেটর ইউজ করি, অপারেট করে আমরা যেটা আমাদের ইনফরমেশন লাগে সেই অপারেটর থেকে আমরা বের করে দিই জিনিসগুলো। অর্থাৎ আজকের লেকচার যখন শুরু হয়েছিল দুইটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছিল, যে ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে যেমন ইকুয়েশন অফ মোশন ছিল সেটা নিউটন হতে পারে, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন হচ্ছে, সেটা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ওই জিনিসটা কি। আর ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে যেমন ফেস স্পেসের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকায় ছিল, কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে কোথায় লুকায় আছে, কিসের মধ্যে লুকায় আছে।
সো আজকের লেকচার শেষে আমরা এতটুকু ইনফরমেশন পাই গেলাম যে একটা কোয়ান্টাম স্টেটের মধ্যে সেটা হচ্ছে কোয়ান্টাম মেট্রিক স্টেট ম্যাট্রিক্স ফরম্যাটে থাকতে পারে, বা কোয়ান্টাম নাম্বারের ফর্মে থাকতে পারে, বা কোয়ান্টাম ওয়েভ ফাংশনের আকারে থাকতে পারে। ইন জেনারেল আমরা এখন ওয়েভ ফাংশন নিয়ে কথা বলতেছি, তাহলে কোয়ান্টাম ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে। সেই ওয়েভ ফাংশন থেকে ইনফরমেশন বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন লাগে, যে ইকুয়েশনটাকে বলে শ্রোডিঞ্জার ইকুয়েশন। সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এই ওয়েভ ইকুয়েশনের মতো কিন্তু হবে না। ওকে, এটা একটা ওয়েভ ইকুয়েশন, কিন্তু এই ওয়েভ ইকুয়েশনটাই যখন আমরা ওয়েভ ফাংশন বসাচ্ছি তখন কোয়ান্টাম মেকানিক্যাল বিভিন্ন কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে না। তার জন্য এই ওয়েভ ইকুয়েশনটাকে আমাদের মডিফাই করতে লাগলো। কে মডিফাই করছে? শ্রোডিঞ্জার মডিফাই করছে। তার জন্য শ্রোডিঞ্জার মডিফাই করে একটা ওয়েভ ইকুয়েশন দেয়, তার জন্য ওটার নাম কি হয়? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বা শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন করে মডিফাই হয়, শ্রোডিঞ্জার ইকুয়েশন হলো, সেটাও আমরা প্রুফ করব। একটু টাইম লাগবে, ওকে, একটু টাইম লাগবে। তারপরে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনও প্রুফ করব। যখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন পাওয়া যাব, সেই শ্রোডিঞ্জার ওই ইকুয়েশনে যখন ওয়েভ ফাংশন আমরা বসায় দেবো, ওটাকে সলিউশন করব। সলিউশন করার পর সমস্ত ইনফরমেশন পাবো। ওই ইনফরমেশনে যখন যেটা জিনিস লাগবে বিভিন্ন অপারেটর ইউজ করবো, ওইখান থেকে আমরা বের করে নেব। অর্থাৎ আমাদের কাজ এখন কি হবে? ওই কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কোয়ান্টাম স্টেট দ্যাট ইজ ওয়েভ ফাংশন আমরা বের করে নেব। ওয়েভ ফাংশন বের করার পর শ্রোডিঞ্জার ইকুয়েশনে পুট করে দেবো। শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে সমস্ত ইনফরমেশন বের করে নেব। তারপরে যখন ওয়েভ ফাংশন পাইলাম, ইনফরমেশন পাইলাম, ওটাকে তারপরে বিভিন্ন আমরা কেসের ক্ষেত্রে কি করবো? অ্যাপ্লিকেশনস ইউজ করবো। তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন একবার আমরা পাওয়া যাই, যেটা অলরেডি আছে আমাদের, কিন্তু কেমন করে মডিফাই করছে সেটাও আমরা এখানে প্রুভ করবো, ধীরে ধীরে শেখার চেষ্টা করবো। ওকে, এবার শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন পাবো আমরা বসাবো, তারপরে বিভিন্ন অ্যাপ্লিকেশনস আমরা দেখবো, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, হারমোনিক অসিলেটর, ঠিক আছে, তারপরে হাইড্রোজেন অ্যাটম, বিভিন্ন জায়গায় আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করবো এবং ওইখান থেকে সলিউশনস বের করে দেবো এবং ইনফরমেশন গুলো বের করবো। মজা আসে যাবে। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যেটা বললাম, যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা একটা জায়গায় গিয়ে ক্লাসিক্যাল থিওরি আটকায় গেছিল, সেটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের ক্ষেত্রে কিছুতেই ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতেছিল না, কোথাও কোথাও গিয়ে বারবার আটকা যাচ্ছিল। তার জন্য কোয়ান্টাম মেকানিক্সের ওইখান থেকে শুরুয়াত হলো। সো আমরা নেক্সট লেকচারে কি করব? রেডিয়েশন স্টার্ট করব। ওইখান থেকে নোট বানানো স্টার্ট করব। তোদের অনেকের মাথায় মনে হতে পারে যে এখনো তো স্যার কোনো নোটসেই লেখাইলো না। এই যে যা কিছু বললাম এগুলোর নোটস আমি কালকে লেখাবো এবং ওইখান থেকে আমি রেডিয়েশন চ্যাপ্টারটা স্টার্ট করব। রেডিয়েশন থেকেই, কারণ এটা তো পুরো গল্প ছিল না, এই পড়াগুলা আজকে এই গল্পের মধ্যে যত টার্মগুলা ইউজ করলাম, লিনিয়ার ভেক্টর স্পেস, ওয়েভ ফাংশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে, বিভিন্ন যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যত টার্ম ইউজ করতেছি আমরা, গ্রুপ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, ফেজ স্পেস, এগুলো সমস্ত কিছু আমরা ডিটেলসে ধীরে ধীরে এখন একটা একটা করে পড়াশোনা করবো। এতদিন জাস্ট গল্প ছিল, একটা ওভারঅল ভিউ ছিল যে কি পড়তে যাচ্ছে। এবার প্রত্যেকটা টার্ম আমরা আলোচনা করব, প্রত্যেকটা টার্ম আলোচনা করব এবং ওখানে আমরা ডিসকাস করব। তাহলে আমাদের যেটা গিয়ে আটকাইছিলাম সেটা হচ্ছে রেডিয়েশন। তার জন্য রেডিয়েশন থেকে আমরা শুরু করব, রেডিয়েশন চ্যাপ্টার পড়বো। তারপরে যে আমাদের সিলেবাসের ভিডিওতে যেমন ছিল আমি ওই করে এক এক করে আমরা আগাবো, খুব সুন্দর কাছে পড়বো। তারপরে আগাইতে আগাইতে একটা টাইমে গিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশন পাবো। শ্রোডিঞ্জার ইকুয়েশন পাইলে তারপরে তো মজাদার, ওইখান থেকে অ্যাপ্লিকেশন দেখবো, অ্যাপ্লিকেশন করলেই আমাদের সমস্ত কিছু হয়ে যাবে। সো আজকের লেকচারটা এতটুক। এই যে যা কিছু পড়াইলাম সমস্ত কিছু তোদের কি করবো, নেক্সট লেকচারে আমি নোটস লেখাবো। নোটস লেখানোর পর পরবর্তী কি করবো হচ্ছে মজাদার উপায়ে আরো যে রেডিয়েশন চ্যাপ্টার আছে, রেডিয়েশন শুরু করবো। তারপরে তোরা আসল ফিজিক্সটা বুঝতে পারবি যে কোয়ান্টামের আটকাই ছিল কেমন করে, ক্লাসিক্যাল দিয়ে কেন ব্যাখ্যা করতে পারলো না, এবং এই যে কোয়ান্টামের শুরুয়াত হইলো এই ক্লাসিক্যাল দিয়ে যখন ব্যাখ্যা করতে পারলো না, এর সলিউশন কেমন করে কোয়ান্টাম দিয়ে পাইলো, সেটা আমরা নেক্সট এপিসোডে দেখবো। সো নেক্সট এপিসোডে আমরা কি দেখতেছি? রেডিয়েশন চ্যাপ্টার। চল তাহলে টাটা, গুড বাই, ভালো থাকিস সবাই। আর তোরা যদি এমন বিএসসি ফিজিক্স পড়াশোনা করতেছিস বা আইআইটি জ্যামের জন্য পড়াশোনা করতেছিস, তোরা অবশ্যই অবশ্যই যে কোনো সেমিস্টার যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকলে 9064671865 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস। এখানে সমস্ত লাইভ ব্যাচ চলবে, অ্যাপের মধ্যে লাইভ ব্যাচে চলতেছে, তোরা ওগুলোর মধ্যে জয়েন করতে পারিস। লাইভ ব্যাচ তাছাড়া ওগুলো রেকর্ডেড থাকে, রেকর্ডেড অপশন থেকেও তোরা দেখে নিতে পারিস। চল তাহলে আজকে গুড নাইট, তোর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে। আর কেমন লাগলো অবশ্যই তোরা কমেন্ট সেকশনে একটা জানা, কারণ তোরা যতক্ষণ কমেন্ট করবি না ভিডিওগুলো কারো কাছেই পৌঁছাবে না, ইউটিউবের অ্যালগরিদম এমন করে কাজ করে। টাটা, ভালো থাকিস।